ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ভাইয়া ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। আজকে ইনশাল্লাহ আমাদের কোষ রসায়নের প্রথম ক্লাস, এইচএসসি 27 ব্যাচের প্রথম সাইকেলের পর্ব, বোটানি 3 নাম্বার অধ্যায় কোষ রসায়ন। এটা ইনশাল্লাহ আমরা শুরু করব আজকে। তোমাদেরকে আমি এর আগেও 2বার ঘোষণা দিয়েছি যে আজকে ইনশাল্লাহ খুবই ভালো একটা অধ্যায়। ভালো বলতে এই হিসেবে ভালো যে এই অধ্যায়টা হচ্ছে বেশ তোমার ঝামেলা পোহাইতে হয় অনেককে। তো ইনশাল্লাহ সেটাকে সহজ করে দেওয়ার নিমিত্তে আমি চলে আসছি। তো ইনশাল্লাহ আজকের ক্লাসে আশা করি তোমাদের জন্য এটা আমি খুব সহজেই ইনশাল্লাহ এই পুরো অধ্যায়টা আমি ইনশাল্লাহ শেষ করাই দিব। তোমরা সবাই আর্লি জয়েন হও এবং সব ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা ভাইকে জানাও। আমি একটু নাড়াচাড়া করে ঠিক করে নিচ্ছি। ওকে, সো তোমাদের সাথে তোমাদেরকে আমি এর আগেও 2বার ঘোষণা দিয়েছি যে আজকে ইনশাল্লাহ খুবই ভালো একটা অধ্যায়। ভালো বলতে এই হিসেবে ভালো এই অধ্যায়টা। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ উই আর রেডি টু গো এবং আমরা 1-2 মিনিট ওয়েট করে ইনশাল্লাহ কাজটা শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই যুক্ত হও। ওকে, আমি বই খুলে আমিও রেডি হয়ে গেলাম সবকিছু নিয়ে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো সবকিছু ওকে আছে, আই থিংক ইনশাল্লাহ অল ইজ ওকে, অল ক্লিয়ার। তোমাদের সাথে আছি আমি ডক্টর হামিম এবং ইনশাল্লাহ আজকের এই লেকচারটা কোষ রসায়নের উপরে। ওকে, সবকিছু ওকে আছে? লাইট, ক্যামেরা, অ্যাকশন। ওকে, আসসালামু আলাইকুম আমার প্রিয় এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্টরা, বা তুমি যে ব্যাচেরই হও না কেন, তোমাকে ওয়েলকাম করছি আমাদের কোষ রসায়ন বোটানির 3 নাম্বার অধ্যায়, এটার প্রথম লেকচারে। এবং আমি এই পুরো অধ্যায়টাকে কয়েকটা ভাগে ভাগ করেছি এবং সেই ভাগগুলো আমি তোমাকে ইনশাল্লাহ অলরেডি রুটিনও দিয়ে দিয়েছি। এই ভাগগুলো ইনশাল্লাহ শেষ করব। তুমি যদি আমার সাথে পুরোটা করতে পারো, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ এই অধ্যায় অনেকের চেয়ে অনেক ভালো পারবা। এবং এই অধ্যায় কিন্তু শুধু বায়োলজি না, এতে বায়োলজির সাথে কেমিস্ট্রির একটা কানেকশন আছে এবং এখানে অনেকগুলো সংকেত লিখতে হবে, অনেকগুলা গঠন আঁকতে হবে। সেটাও কিভাবে তুমি আঁকবা, কোন কোন ট্রিক্স অ্যাপ্লাই করবা, ঠিক কোন সিস্টেমে আঁকলে তুমি এগুলা অনায়াসে পরীক্ষার আগের রাতেও মনে রাখতে পারবা, এগুলো সব ইনশাল্লাহ আমি শিখাই দিব। তোমরা এখনো কেমিস্ট্রির মাত্র তোমাদের শুরু হয়েছে সব জায়গায় পড়ানো, তোমাদের জৈব যৌগ পড়তে পড়তে আগামী বছর, তো এটা তো 1 বছরের জন্য ওয়েট করতে পারবা না। তো কিছু জিনিস বেসিক যেগুলো তোমার জৈব রসায়ন থেকে লাগবে সেগুলো আমি ইনশাল্লাহ আজকের ক্লাসে বা ক্রমান্বয়ে প্রত্যেকটা ক্লাসে ইনশাল্লাহ বলবো এবং এর মাধ্যমে তুমি এই অধ্যায়ে বস হবে ইনশাল্লাহ। ওকে, তো সবাই, আমি তোমাদের লেভেল বুঝি যে তোমরা এখন কোন লেভেলে আছো, ওই লেভেল অনুযায়ী আমি ইনশাল্লাহ পড়াচ্ছি একদম হিসেবে। আমি জানি তুমি ঠিক মতো তেমন কিছুই পারো না, কারণ 9-10-এ হয়তো বা তুমি জৈব রসায়ন একটু একটু পড়েছো, কিন্তু অত বেশি ভালো কেউই পারে না, এটা আমি জানি। তো ইনশাল্লাহ আমি অতটুকু নলেজ আছে তোমার, একদম একদম বিন্দু মাত্র নলেজ, ওটা দিয়ে আমি শুরু করব। অর্থাৎ তুমি যদি আগে কিছু নাও পারো, ইনশাল্লাহ আমার ক্লাস করার পরে তুমি অনেক ভালো একটা আইডিয়া পাবা এই চ্যাপ্টার সম্পর্কে এবং এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউ অনায়াসে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এখানে যে জিনিসটা বোঝো না আমি বোঝাবো, যে জিনিসটা বলে দেওয়া সেটা আমি বলে দিব। একদম A to Z তোমরা ভাইয়ের সাথে ইনশাল্লাহ এই পুরো অধ্যায়টা কন্টিনিউ করবা। ওকে, তাহলে ইনশাল্লাহ বেশ ভালো শিখতে পারবা। বিসমিল্লাহির রহমানির রহিম। সো তোমরা সবাই তোমাদের মোটামুটি বই হয়তো বা কিনেছো, বা যারা এখনো বই কিনো নাই তারা বই কিনে ফেলবে আশা করি। কোষ রসায়ন হচ্ছে আমাদের বোটানি মানে উদ্ভিদ বিজ্ঞানের 3 নাম্বার চ্যাপ্টার। এর আগে 2টা অধ্যায় তোমাদের পড়ানো হয়েছে, একটা হচ্ছে কোষের গঠন, একটা অনেক বড় অধ্যায়, একটা কোষ বিভাজন। অনেকে বলতেছিল ভাই আপনার তো একটা অধ্যায় শেষ করেন নাই, অনেকদিন হয়ে গেছে, কিন্তু ওই অধ্যায়টা অনেক বড় ছিল। এই অধ্যায় শেষ করার পরে দেখো কোষ বিভাজন ছোট ছিল, শেষ হয়ে গেছে। আবার এটা একটা বড় অধ্যায়। তো এটাই ছোট বড় এভাবে মিলিয়েই কিন্তু আমাদেরকে বায়োলজি পড়তে হবে এবং ইনশাল্লাহ আমরা মানে অন্য সবার চেয়ে অনেক আগে ইনশাল্লাহ শেষ করবো বেশ ভালোভাবেই। ওকে, তোমরা এটা নিয়ে কোনো প্রকার টেনশনে থাকবে না। চলো ভাইয়া আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। তোমাদের সাথে আমি আছি, আমাকে তোমরা অলরেডি আলহামদুলিল্লাহ চিনে ফেলছো আশা করি। আমি ডক্টর আবরার হামিম, ঢাকা মেডিকেল কলেজ থেকে ভাই বের হয়েছি। এখন ইনশাল্লাহ তোমাদেরকে পড়ানোর মধ্যে আছি। আচ্ছা, চলো ভাইজান শুরু করি। ফার্স্টে এই অধ্যায়ের মধ্যে কি কি জিনিস আছে আমরা আগে একটু জানবো, এরপরে আসলে আমরা অধ্যায়টার ভিতরে ঢুকবো। খেয়াল করে দেখো, এই অধ্যায়টাকে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে। এর মধ্যে কয়েকটা ভাগ খেয়াল করে দেখো। একটা হচ্ছে জীবের রাসায়নিক উপাদান এবং শর্করা, এটা একটা ছোট্ট ভাগ। ছোট্ট ভাগ বলতে জীবের জন্য প্রয়োজনীয় রাসায়নিক উপাদান অনেক আছে, শর্করা, আমিষ, স্নেহ অনেক আছে। তো এখানে শর্করাটা লেখা আছে এই জন্য যে
বইয়ের পার্ট পার্ট যে সিস্টেম দিছে ওই পার্টগুলোর মধ্যে শর্করা আছে। তো শর্করা ইনশাল্লাহ আমাদের পড়তে হবে, আমরা শর্করা খুব ভালো করে পড়তে হবে, কারণ এই অধ্যায়ে যদি আমি 3 ভাগ করি, 3 ভাগের 1 ভাগই শর্করা, আমার বিশাল অংশ। এই শর্করার মধ্যেই মনোস্যাকারাইড, মনো মানে মনে রাখবা একটা, মনো মানে কয়টা, মনে রাখবা মনো মানে এক। ওকে, মনো মানে মনে রাখবা একটা। এবার দেখো ডাই মানে কি ভাই, ডাই মানে মনে রাখবা দুইটা। যত জায়গায় তুমি ডাই দেখতে পাও বুঝবো দুইটা। তাহলে মনো মানে কয়টা? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মনো মানে বলছি ভাইয়া একটা, ডাই মানে কয়টা বললাম? ডাই মানে হচ্ছে দুইটা, ডাই মানে দুইটা। হ্যাঁ, বলতে পারি স্যাকারাইড মানে কি, আমি একদম ধীরে সুস্থ সবগুলো পড়াবো। স্যাকারাইড বলতে এখানে বোঝানো হয়েছে শর্করা। স্যাকারাইড বলতে কি বোঝানো হয়েছে? শর্করা। তার মানে মনোস্যাকারাইড এটার মানে হলো এক শর্করা। ডাই স্যাকারাইড, ডাই মানে দুইটা, স্যাকারাইড মানে শর্করা, তো এটা মানে হলো দুই শর্করা। তার মানে দুইটা শর্করা মিলে একসাথে তৈরি করে এটা। ওকে, পলি মানে অনেক, অনেক, অনেক বলতে অনেক, 10টার বেশি, 10টার বেশি শর্করা একসাথে মিলে তৈরি করে পলিস্যাকারাইড। এটার মাঝখানে কিন্তু আরো একটা টপিক আছে, নাম হলো অলিগোস্যাকারাইড। এটা আমরা পরবর্তীতে পড়বো সেকেন্ড ক্লাসে, কিন্তু জেনে রাখো টপিকটা আছে। কিন্তু এটা এটা ওই অলিগোস্যাকারাইড থেকে আমাদের এইচএসসি তে তেমন প্রশ্ন আসে না। কেন আসে না? কারণ এটা আমাদের মেইন পার্ট পার্ট যে দেয়া আছে, পার্টগুলোর মধ্যে নাই। এবার দেখো, আমরা মোটামুটি এই ধাপ শেষ করার পর চলে আসি অ্যামাইনো অ্যাসিড। তুমি এটা মোটামুটি পড়ছো যে আমিষ ভাঙলে, প্রোটিন ভাঙলে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, বা আমি যদি উল্টা করে বলি, অনেকগুলা অ্যামাইনো অ্যাসিড একসাথে মিলে তৈরি করে প্রোটিন, রাইট? সো এই অ্যামাইনো অ্যাসিড আমরা পড়বো, এরপরে অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি করে প্রোটিন, সেটা পড়বো। তোমরা সবাই লিপিড পড়েছো, লিপিডকে ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। লিপিড নিয়ে আমাদের এই বইয়ে খুব কমই বলা আছে, এবং যেগুলো বলা আছে এগুলো আমাদের পড়তে সর্বোচ্চ 1 ক্লাস লাগবে। লিপিডের যে ভাঙন, লিপিডকে ভাঙলে আমরা যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এই দুইটা উপাদান পাই। এই দুইটার কোনো বেশি ব্যাখ্যা আমাদের বইয়ের, আমাদের এই সিলেবাসে নাই। সো তুমি এদিক দিয়ে বেঁচে গেছো, লিপিড পড়তে তোমার বেশি একটা কঠিন লাগবে না, কিন্তু একটু মুখস্থ আছে এখানে। যেমন মোম, তেল, এগুলো সব লিপিডের অংশ। আচ্ছা, এবারে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের একটা হচ্ছে এনজাইম। তোমরা সবাই পড়েছো বা পড়বা যে আমাদের বডিতে অনেক রকমের এনজাইম আছে। তোমরা 9-10 কিছু পড়ে আসছো। পরিপাক প্রক্রিয়ার জন্য অনেকগুলো এনজাইম ছিল পরিপাকের সাথে জড়িত। এই যে পরিপাকের সময় এনজাইম গুলা পড়ছিলা, মনে রাখবা এনজাইম গুলা কিন্তু সবাই মোটামুটি কম বেশি প্রোটিন, কিন্তু এনজাইম গুলার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে, এনজাইম গুলার কিছু আলাদা ধর্ম আছে, যেই ধর্মের জন্য ওরা এনজাইম হিসেবে কাজ করে। নাহলে তো সবাই এনজাইম হইতো, আমরা সবাই এনজাইম না। এনজাইমের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, কিছু কাজ করার ওয়ে আছে, কাজ করার টেম্পারেচার আছে, কাজ করার নির্দিষ্ট পিএইচ আছে, যে এই অবস্থায় সে কাজ করে। তো ওই এনজাইমের এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, যে কোনো এইচএসসি বা বোর্ড, কলেজের টেস্ট, কলেজের হাফ ইয়ারলি, এগুলোতে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসবেই। এরপরে আমাদের এনজাইমের কাজের কৌশল, এটা শুনে বুঝতে পারতেছো কৌশল যেহেতু বলছে, তার মানে এটা বেসিক্যালি একটা সৃজনশীলের প্রশ্ন। যদি এনজাইম টপিক থেকে সৃজনশীলের প্রশ্ন আসে, তখন এই কৌশলটা অবশ্যই আসবে। তো এইভাবে আসলে এই চ্যাপ্টারটাকে সাজানো হয়েছে। আমরা ইনশাআল্লাহ একদম প্রথম থেকে শুরু করব জীবের রাসায়নিক উপাদান দিয়ে। ওকে, আমরা একদম প্রথম টপিক থেকে শুরু করব জীবের রাসায়নিক উপাদান। সবাই খেয়াল করো। আচ্ছা, সবাই খেয়াল করো। ফার্স্টে আমরা পড়বো জৈব অণু। ভাই দেখো, জৈব অণু পড়ার আগে একটা বেসিক কথা তোমাকে ভাইয়া বলে রাখি, যে বিপাক কাকে বলে। তোমাকে জানো বিপাক? একটা শব্দ আছে বইয়ে, বিপাক। বিপাক কাকে বলে জানো? বিপাক, মনে রাখবা, তোমার শরীরে কিন্তু অনবরত, প্রতিনিয়ত অনেক বেশি ভাঙা গড়ার প্রক্রিয়া চলমান। তোমার শরীরে কিন্তু প্রতিদিন প্রতি মিনিটে অনেকগুলা বিক্রিয়া হচ্ছে, যার মাধ্যমে বডির অনেক পদার্থ ভাঙছে। মনে করো অনেক কোষ মারা যাচ্ছে, অনেক কিছু ভাঙছে, আবার একই সাথে অনেক কিছু আবার পুনর্গঠিত হচ্ছে, অনেক কিছু আবার তৈরি হচ্ছে। এই যে শরীরের মধ্যে ভাঙা গড়ার প্রক্রিয়া চলমান আছে, এই দুইটাকে একসাথে, অর্থাৎ ভাঙা এবং একই সাথে তৈরি হওয়া, এই দুইটা প্রক্রিয়াকে একই সাথে বলা হয় বিপাক। তাহলে বিপাক মানে কি? সহজ কথায়, সহজ ভাষায়, আমাদের শরীরের মধ্যে যে সকল ভাঙা গড়ার প্রক্রিয়া চলমান, ভাঙ্গা এবং গড়ার প্রক্রিয়া চলমান, এটাকে বলে বিপাক, একদম সিম্পল ভাষায়। ওকে, তাহলে বিপাক মানে যে সকল যে আমাদের বডিতে অনেক যত বিক্রিয়া আছে, মোটামুটি সবকিছুই তাহলে বিপাকের মধ্যেই পড়বে। কারণ কোন বিক্রিয়ার মাধ্যমে হয় কিছু একটা ভাঙে, নাহলে কিছু একটা তৈরি হয়। সো যত প্রকারের ভাঙা গড়ার কাহিনী আছে সবকিছুই বিপাকের মধ্যে পড়বে। লেখা তো স্পষ্ট দেখতে পাবো, রাইট? আচ্ছা, ফাইন।
এখন আমরা নর্মালি আসলে আমরা যে সকল রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি আমাদের বডিতে, তোমরা সবাই জানো আমাদের বডিতে কি আছে, কার্বোহাইড্রেট আছে, রাইট? আমাদের বডিতে কি আছে, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, আচ্ছা ভাই, কার্বোহাইড্রেটের বাংলা কি? কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের বাংলা কি? কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। তোমরা সবাই শর্করা চিনো, শর্করা জানো। কার্বোহাইড্রেট বা শর্করা। নাম্বার টু, তোমরা সবাই জানো প্রোটিন। প্রোটিন মানে কি বাংলায়? বাংলায় প্রোটিন মানে কি? প্রোটিন মানে হচ্ছে আমিষ। বাংলায় প্রোটিন মানে কি? প্রোটিন মানে আমিষ, সবাই পারো। এরপরে তোমরা সবাই জানো লিপিডের কথা। লিপিডের বাংলা কি? লিপিডের বাংলা হচ্ছে স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। লিপিডের বাংলা কি? লিপিডের বাংলা হল স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। এগুলো আগে বলে রাখলাম যেন এগুলো পরবর্তীতে ঝামেলা না হয়। লিপিডের বাংলা স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ। তোমরা জানো তোমরা খাবারের মাধ্যমে যখন খাবার মানে পুষ্টি গ্রহণ করো তখন তোমরা ভিটামিন খাও। তখন তোমরা ভিটামিন খাও শুধু, আরে কেন যে বারবার এটা ডিস্টার্ব করছে। তখন তোমরা ভিটামিন খাও এবং শুধু ভিটামিন না, ভিটামিনের পাশাপাশি তোমরা কিন্তু খনিজ লবণ খাও, তাই না? ভিটামিন, খনিজ লবণ সব কিন্তু আমাদের শরীরের মধ্যে অত্যাবশ্যকীয় উপাদান। ভিটামিন, খনিজ লবণ সব কিন্তু আমরা গ্রহণ করি। তাহলে ভিটামিন, খনিজ লবণ এগুলোও কিন্তু বিভিন্ন রাসায়নিক পদার্থ। আমরা এই অধ্যায়ে খুব স্পেশালি পড়বো এনজাইম নিয়ে। আমরা এই অধ্যায়ে স্পেশালি পড়বো এনজাইম নিয়ে। কিন্তু তুমি জানো শুধু এনজাইম না, এনজাইমের সাথে আমাদের বডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হরমোন। এনজাইমের সাথে আমাদের বডিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটা? উত্তর হচ্ছে হরমোন। তাহলে এনজাইম, হরমোন এগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ। তাহলে এই যে রাসায়নিক পদার্থগুলো এনজাইম এবং হরমোন, মনে রাখবা দুইটাই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে মনে রাখবা এই দুইটা রাসায়নিক পদার্থ কথা যে ভাইয়া বললাম, এই দুইটাও আসলে আলটিমেটলি প্রোটিন। এই জন্য ভাইয়া মনে রাখবা, এই জন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ তুমি তোমার এই এনজাইম এবং হরমোনের মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া ঘটাও, তোমার বডিতে বিভিন্ন বিক্রিয়া হয়। আর সবকিছুই যেহেতু আলটিমেটলি প্রোটিন, সো প্রোটিন ছাড়া তোমার আসলে টিকে থাকার উপায় নাই। প্রোটিন তোমার লাগবেই। এই প্রোটিনকেই বলা হয় জীবনের ভাষা। ওকে, এখন আমরা তাহলে একটু দেখবো এই জৈব অণু বলতে কি বুঝাইছে। ভাই খেয়াল করে দেখো, জৈব অণু আমাদের শরীরের মধ্যে অনেক রাসায়নিক পদার্থ থাকে, কিন্তু এই যে পদার্থগুলো আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এইগুলাই আসলে মূলত জৈব অণু হিসেবে আমরা বলে থাকি। তো জৈব অণু নিয়ে আমাদের কোনো আলাদা সংজ্ঞা লাগবে না, জাস্ট জানলে হবে এই যে উপাদানগুলো আছে এগুলোই আমাদের আসলে এই রাসায়নিক পদার্থগুলোই আসলে জৈব অণু হিসেবে কাজ করে। এটা সিম্পল কথাবার্তা। তাহলে এখন ডিরেক্টলি আমরা এখন জাম্প করব এই রাসায়নিক উপাদান যে বললাম, এখানে কি কি অন্যান্য উপাদান আছে খেয়াল করে দেখো ভাই। আমাদের যত উপাদান আছে, যতগুলো মৌল আমাদের সাথে সংশ্লিষ্ট, সেই মৌলের সংখ্যা হচ্ছে মনে রাখবা 17টা। সেই মৌলের সংখ্যা 17টা। এর মধ্যে কি আছে? এর মধ্যে মনে করো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, অনেক আছে। বলতে পারো ভাইয়া সবগুলো কি আমি এখন মুখস্থ করবো? উত্তর হচ্ছে না। এই 17টা উপাদান তুমি ইনশাল্লাহ পড়বা ম্যাক্রো মাইক্রো ভাগে ভাগ করে। এটা পড়া উদ্ভিদ সাহিত্য অধ্যায়, যেটা যে অধ্যায়ের পড়া ওই অধ্যায়ে পড়াই ভালো। এমনি সব ঝামেলা একসাথে পড়তে গিয়ে ঝামেলা করার দরকার নাই। এটা অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট না। এই অধ্যায় ইম্পর্টেন্ট হচ্ছে জানলেই হবে যে 17টা মৌল আছে আমাদের জন্য অত্যাবশ্যকীয়। আমাদের এগুলো, এই মৌলগুলো প্রয়োজন। অত্যাবশ্যকীয় বলতে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। কিছু বেশি পরিমাণে প্রয়োজন, কিছু কম পরিমাণে প্রয়োজন, আর কিছু না। তাহলে 17টা উপাদান আছে আমাদের বডিতে যেগুলো আমাদের সাথে সংশ্লিষ্ট। কথা বোঝা গেছে? আচ্ছা, যদি ইনকেস এমন হয় যে তোমরা কেউ কোনো কারণে যদি মনে করো কথা শুনতে সুবিধা ফিল করো, আমাকে জানাবা, হ্যাঁ? এবার দেখো ভাই, আমাদের বইয়ে তুমি একটা শব্দ হয়তো পেতে পারো, এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ভাই এই তিনটাই তো আমাদের মূল উপাদান, রাইট? এই তিনটাই তো আমরা খেয়ে থাকি খাবারের মাধ্যমে, মূলত এই তিনটাকে আমরা চিনি, বড় বড় উপাদান। এখন এই তিনটার মধ্যে কোনটা আমাদের শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে? খুবই পেইড কোশ্চেন। কোনটা আমাদের শরীরের জ্বালানি হিসেবে কাজ করে? ভাইয়া মনে রাখবা এই তিনটার মধ্যেই শক্তি সঞ্চিত থাকে। এই তিনটার মধ্যেই শক্তি সঞ্চিত থাকে। সো এই তিনটাই একই সাথে তোমার জন্য জ্বালানি হিসেবে কাজ করে, বা জৈব জ্বালানি বা জ্বালানি বলতে পারি। তাহলে আমাদের শরীরের জন্য জ্বালানি হিসেবে বা জৈব জ্বালানি হিসেবে কাজ করে এই তিনটাই, কারণ তিনটার মধ্যেই শক্তি সঞ্চিত থাকে। এবং এই জন্য তিনটাকেই আমরা, না এটা উদ্ভিদের জন্য না, এটা কোষের জন্য। 17টা উপাদান হচ্ছে কোষের জন্য, ঠিক আছে? কোষ বা যে কোনো একটা কোষকে বেঁচে থাকার জন্য এটা মোটামুটি লাগে। তো দেখো শক্তি সঞ্চিত থাকে বললে এই তিনটার মধ্যেই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এবং যদি পরীক্ষা আসে আমাদের বডিতে, আমাদের দেহে জৈব জ্বালানি কোন তিনটা,
বা কোনগুলো, তাহলে কিন্তু তুমি তিনটাই বলবা। অনেকে ভুল করে কার্বোহাইড্রেট ভাবে, অনেকে শুধুমাত্র লিপিড ভাবে, না, জৈব জ্বালানি তিনটাই। তবে যদি একটা বলতে হয় যে শক্তির প্রধান উৎস কোনটা, মনে রাখবা উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট। এই জন্য ভাইয়া এটার উপর একটা স্টার দিলাম। তাহলে শক্তির প্রধান উত্তর হচ্ছে কার্বোহাইড্রেট। এবং আমরা যে পরিমাণ খাবার খাই, এই খাবারের মনে রাখবা আমরা কিন্তু ভাত খেতেই হয়। কখনো শর্করা বাদ দিয়ে শুধু আমিষ বা শুধু লিপিড খেলে তোমার কিন্তু শক্তির চাহিদা মিটবে না, তোমার শক্তির যোগান দিতে পারবে না। শক্তির ম্যাক্সিমাম অংশটুকুই আসে কার্বোহাইড্রেট থেকে, ভাত থেকে। আমরা যে ভাত খাই, রুটি খাই, বুঝা গেছে, ওই পার্ট গুলো থেকে কিন্তু আমাদের শক্তি আসে। তাই বলে একদম বেশি খেলে আবার বেশি শক্তি আসে এরকম না, তখন সেটা এক্সট্রা ফ্যাট আকারে জমা হয়। যতটুকু বডির নর্মালি প্রয়োজন বিপাকের জন্য, এটাই হচ্ছে আমাদের নেসেসিটি। মনে রাখবা শক্তি কেন লাগে, কারণ আমাদের বডিতে বিপাক হচ্ছে। আজকে যদি তোমার শরীরে বিপাক না হইতো, তোমার শরীরে যদি ভাঙা গড়ার প্রক্রিয়া না হইতো, তুমি কিছু না খেয়েও কিন্তু ঘরে শুয়ে শুয়ে বছরের পর বছর পার করতে পারতা। বলতে পারতা ভাই আমি তো শুয়ে আছি, আমার তো কোনো দৌড়াদৌড়ি নাই, কষ্ট নাই, আমি কেন খাবার খাবো। কিন্তু তোমার খেতে হয়, কারণ তোমার বডিতে ক্রমাগত বিপাকের বিক্রিয়াগুলো চলমান, তোমার বডিতে ক্রমাগত ভাঙা গড়া চলমান। তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ, এখানেও তোমার শক্তি লাগে। সো আলটিমেটলি তোমার পুরো বডির সাথে শক্তির সম্পর্ক আছে। এবং সেই শক্তিটা আমরা বেসিক্যালি এই তিনটে উপাদান থেকে পাই। এবং আরো স্পেসিফিক ভাবে যদি বলি কোনটা থেকে পাই, কার্বোহাইড্রেট বা শর্করা, এটাই কিন্তু আমাদের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, কথা বোঝা গেছে? আচ্ছা, ইনশাল্লাহ পারবো আশা করি। এখন আমরা চলে আসি আমাদের প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, একটু লিখে রাখো। তোমাদের বইয়ের মধ্যে অনেক জায়গায় অনেক কিছু লিখছে, বাট মনে রাখবা এটা এভারেজ আমরা চিন্তা করতে পারি। একটা আমরা এভারেজ চিন্তা করতে পারি। মনে রাখবা প্রোটোপ্লাজমের একটা এভারেজ যদি বলি, মনে রাখবা একটা এভারেজ যদি বলি, প্রোটোপ্লাজমের 65 থেকে 90% পানি। 65 থেকে 90% পানি। 65 থেকে 90% পানি, এটা একটা এভারেজ ভ্যালু। এটা কিন্তু কখনোই একদম তুমি বইয়ের মধ্যে পারফেক্টলি পাবা না। কোন কোন জায়গায় দেখবা লেখা আছে 70% পানি, কোন কোন জায়গায় দেখবা লেখা আছে 90% পানি। তো তুমি মনে রাখবা গড় পড়তা যদি আমরা চিন্তা করি, আমাদের হাসান স্যারের বই অনুযায়ী আমরা 90%টাকেই, আমরা যদি একটা অপশন থাকে আমরা 90% দাগাবো যে প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি, অলমোস্ট 90% পানি। আর আমাদের দেহের বলা হয়ে থাকে 70% পানি। যাই হোক, ওই পানির এমসিকিউ নিয়ে আমি ঝামেলা যাবো না, আমি এটাকে স্টার দিতে বলছি। যদি পরীক্ষা আসে প্রোটোপ্লাজমের কত পার্সেন্ট পানি, আমরা দেখাবো 90% পানি। চলে আসি আমরা এখন কার্বোহাইড্রেট বা শর্করা। ভাইয়া মনে রাখবা শর্করা, তোমরা সবাই জানো এই কার্বোহাইড্রেট এর বাংলা হচ্ছে শর্করা। এখন কথা হলো ভাই, এই কার্বোহাইড্রেট এই নামটা আসছে কোত্থেকে? এই কার্বোহাইড্রেট নামটা আসছে কোত্থেকে? খেয়াল করে দেখো, কার্বো যোগ হাইড্রেট। আমি যদি এটাকে ভাগ করি, কার্বো মানে কার্বন, আর হাইড্রেট মানে হাইড্রেশন। হাইড্রেশন মানে পানি। তাহলে কার্বনের সাথে এক অণু পানি, কার্বনের সাথে এক অণু পানি, এটাই হচ্ছে আসলে কার্বোহাইড্রেট। তুমি বলতে পারো ভাইয়া হাইড্রেট মানে কি পানি? হ্যাঁ ভাই, হাইড্রেট মানেই পানি। তুমি পড়েছো না ভাই? অনেক সময় দেখবা, তুমি মনে করো অনেক রোদের মধ্যে দৌড়াইছো, তোমাকে বলবে যে তোমার তো হাইড্রেশন দরকার, তুমি প্রচুর পানি খাও এখন, মানে প্রচুর বেশি পানি দরকার। সো হাইড্রেশন দিয়ে বা হাইড্রো দিয়ে মনে রাখবা পানিকে বোঝানো হয়। তাহলে এই কার্বো মানে কার্বন, আর হাইড্রেট মানে H2O পানি। তাহলে দেখো, এক অণু কার্বনের সাথে এক অণু পানি, এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের বেসিক থিং। তাহলে এটাকেই বাংলায় বলা হয় কার্বনের সাথে পানি, রাইট? এই জন্য এটাকে বলা হয় কার্বনের জলায়ন। এই জন্য এটাকে বলা হয় কার্বনের জলায়ন। জল মানে পানি। তাহলে এক অণু পানির মধ্যে এক অণু কার্বন, এক অণু পানির মধ্যে এক অণু কার্বন, এটাকে আমরা বলবো কার্বনের জলায়ন। তাহলে এই কার্বোহাইড্রেট মানে বুঝছি একদম সহজ ভাই। কার্বো মানে কার্বন, হাইড্রেট মানে H2O। তাহলে এই দুটোকে কম্বিনেশন করলাম, কি পাবো? কার্বনের জলায়ন। তো ইনশাল্লাহ ভেরি ইজি, তুমি যদি মনে রাখতে পারো। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো ভাই খুব সুন্দর করে, এই যে আমি একটা জিনিস দেখলাম, একটা কার্বন, হাইড্রোজেন, দুইটা অক্সিজেন, এই যে একটা অনুপাত পাওয়া যায়, তখন বিজ্ঞানীরা কয়েকজন ভাবলো কি, তাহলে আমরা একটা অনুপাত দাঁড় করাই দিই যে কার্বোহাইড্রেট হচ্ছে তারাই যাদের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হবে। খেয়াল করে দেখো, কার্বন একটা, খেয়াল করে দেখো কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। আমরা দেখতে পাচ্ছি, কি ব্যাপার লেখা কই চলে যায় আল্লাহ জানে। দেখছো কাহিনীটা, কই লেখা চলে যায়? আমরা দেখতে পাচ্ছি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দাঁড়াচ্ছে? 1:2:1। এটাই প্রথমে সিদ্ধান্ত হয়। তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা হতে গেলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের
অনুপাত হইতে হবে 1:2:1। বুঝা গেছে? এইটাকে ধরা হয়েছে প্রথমে। পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে না আসলে ভাই এভাবে হয় না, এটা একটা তত্ত্বই জাস্ট, এভাবে হয় না, অনেক ব্যতিক্রম আছে, আমরা সেগুলো পড়বো। কিন্তু তার আগে অ্যাটলিস্ট একটা উদাহরণ তো পড়া উচিত যেটা এই সূত্রের সাথে মিলে যায়। তোমরা সবাই গ্লুকোজের সংকেত পারো, তোমরা সবাই গ্লুকোজের সংকেত পারো, তাই না ভাইয়া? তোমরা সবাই গ্লুকোজের সংকেত পারো। ভাই গ্লুকোজের সংকেতটা কি মনে আছে? গ্লুকোজ ছিল এরকম C6H12 C6H12O6। ভাইয়া এটা ছিল গ্লুকোজ, মনে আছে? C6H12O6। তুমি যদি এখানে 6 দিয়ে ভাগ করো, দেখো 6 দিয়ে ভাগ করলে কি হয়? 1:2:1। এই যে আমরা অনুপাত পেয়ে গেছি। গ্লুকোজের বেলায় 1:2:1 এই অনুপাতটা ওরা ফলো করেছে। তার মানে এটা যে একেবারেই মিথ্যা এমন না, এটা কারো কারো বেলায় প্রযোজ্য। এই যে আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দিলাম যে গ্লুকোজের বেলাটা প্রযোজ্য। ভাই বুঝা গেছে? সবাই বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও দেখি। সবাই এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি এটা একটু বুঝতে পারছো কিনা সেটা জানাও, তাহলে আমি বুঝবো যে তুমি বুঝতেছো। আর আমি একদমই সহজ করে দিচ্ছি, একদমই সহজ ভাষায় পড়াচ্ছি। ইনশাল্লাহ এর চেয়ে সহজ তোমার প্রয়োজন নাই। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি গ্লুকোজের একটা সংকেত দিয়ে তোমাকে প্রমাণ করে দিলাম যে হ্যাঁ ভাই এটা তো মিলছে। এই যে 1:2:1 আপনি যে বলেছেন অনুপাতটা তো মিলছে। এখন আসি, কিছু কিছু ক্ষেত্রে এই অনুপাতটা মিলবে না, অনেক ক্ষেত্রেই এই অনুপাতটা মিলে না। তো এই জন্য পরবর্তীতে বিজ্ঞানীরা বলছে যে এই অনুপাতটা শুধুমাত্র মনোস্যাকারাইড, অর্থাৎ যারা এক শর্করা, মনোস্যাকারাইড বা যারা এক শর্করা, মনোস্যাকারাইড বা যারা এক শর্করা তাদের জন্যই প্রযোজ্য। মনোস্যাকারাইড এটার মানে কি আমি একটু পরে আসছি। অর্থাৎ এক শর্করা মানে একদম ছোট্ট শর্করা, এটাকে তুমি আর ভাঙলে এটা শর্করা থাকে না ভাই, এটাকে বলে মনোস্যাকারাইড। শর্করার যে পিচ্ছি ছোট্ট অংশ যেটাকে ভাঙলে সেটা শর্করা থাকে না, তাকে বলে মনোস্যাকারাইড। বোঝা গেছে ভাইয়া? ধরো তুমি কোন একটা কাঠের টুকরা নিয়ে গবেষণা শুরু করলা, ভাঙতে 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 কাঠের টুকরাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলা, এরপর যদি তুমি ওই কাঠের টুকরাকে ভাঙো, সেটার কাঠের টুকরা থাকবে না, ইলেকট্রন প্রোটন নিউট্রন হয়ে যাবে। তোমার কাঠের টুকরার সর্বশেষ যে ধাপটা, এটাই হচ্ছে তার একক, এটাই তার একক, এটাই তার সর্বশেষ অবস্থান, এটাই একক। এবং এটাকে আমরা বলতেছি শর্করার বেলায় মনোস্যাকারাইড, অর্থাৎ সর্বশেষ কাঠামো, যেটাকে তুমি যদি ভবিষ্যতে ভাঙার চেষ্টা করো সেটা আর শর্করা থাকবে না, একদম পিচ্চি, একদম ছোট্ট শিশু, সে হচ্ছে মনোস্যাকারাইড। বুঝা গেছে? যাকে ভাঙলে সে আর শর্করা থাকে না, তাকে বলা হয় মনোস্যাকারাইড, এক শর্করা। মনো মানে এক, অর্থাৎ এর আছেই মূলত একটা, একে তুমি কেমনে ভাঙবা? সেই শর্করা আছেই তার মধ্যে একটা, সবচেয়ে ছোট্ট শর্করা, ছোট্ট ছোট্ট অবস্থান। ওকে, আমরা ইনশাল্লাহ একটু পরে উদাহরণ পড়লে আরো ভালো মতো ক্লিয়ার হবো। চলে আসি, আমরা এটা বুঝছি। এখন দেখি বিজ্ঞানীরা বলছে পরে না ভাই সব সময় যেটা মিলবে এমন না। কিরকম দেখো, আমি একটা এক্সাম্পল দিই। আচ্ছা, খেয়াল করে দেখো, সবাই ভালো করে তাকাও। এটার নাম তোমরা জানো? HCOOH। এটা কি বলে? কে বলতে পারবা? HCOOH। এটা এটা না, আমরা আরেকটু উদাহরণ দিই। HCHO এটা পারফেক্টলি মিলে। এটা কি তোমরা জানো এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ভাইয়া এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আমরা সবাই হয়তো জানি, বা না জানলেও সমস্যা নাই, তোমরা আজকে থেকে জেনে রাখো। CHO, এই যে মূলকটা CHO, এটা দিয়ে মূলত অ্যালডিহাইড কে বোঝানো হয়। এটা হচ্ছে অ্যালডিহাইড কে নির্দেশ করে। অ্যালডিহাইড হচ্ছে এক ধরনের জৈব যৌগ যেটার মধ্যে CHO এই মূলকটা থাকে, তাকে আমরা অ্যালডিহাইড বলবো। ওকে, তাহলে এই যে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এইটার নাম হলো মিথানেল। এটার নাম কি? এটার নাম হলো মিথানেল। দেখো তো ভাইয়া, এই মিথানেলের মধ্যে দেখো তো, এই যে মিথানেলের সংকেত ভাই লিখলাম, এখানে কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। এই যে মিথানেলের মধ্যে অনুপাতটা মিলে গেল, কিন্তু এটা কি কোনো শর্করা? না ভাই, এই মিথানেল কিন্তু কোনো শর্করা না, এটা শর্করা না। তার মানে অনুপাত মিলা সত্ত্বেও এটা কিন্তু ভুলেও শর্করা হবে না, এটা কিন্তু শর্করা না। অনুপাত মিলা সত্ত্বেও এটা শর্করা হবে না। তাহলে এটাই হচ্ছে ব্যতিক্রম। অনুপাত মিলছে কিন্তু শর্করা হওয়ার সুযোগ নাই, এটা অ্যালডিহাইড, মিথানেল। ওকে, এটা যদিও শর্করার সাথে অ্যালডিহাইডের সম্পর্ক আছে, বাট এটা একটা সেপারেট অ্যালডিহাইড। ওকে, এটার মধ্যে কোনো শর্করার ভাব নাই। ওকে, ইনশাল্লাহ। এবার দেখো ভাই, আমরা আরেকটা উদাহরণ দিব এই পাশে, সেটা থেকে তাকাও। তোমরা সবাই চিনি তো চিনো, রাইট? মিষ্টি চিনি তোমরা খাও। চিনির যেই
সংকেত তোমরা সবাই জানো, চিনি মানে সুক্রোজ। চিনি মানে হলো সুক্রোজ, এটা মোটামুটি সবাই জানো। চিনি মানে হলো সুক্রোজ, রাইট? চিনি মানে সুক্রোজ। সুক্রোজ মানে আমরা যে চিনি খাই, মিষ্টি চিনি, যে জানো না সে পাশে অবশ্যই লিখবা চিনি। এখন খেয়াল করো, চিনিকে আমরা কিভাবে লিখতে পারি? C12H22O11, এইটা ছিল ভাই চিনির সংকেত, জানো? এইটা ছিল চিনির সংকেত, C12H22O11। এখানে দেখো তো অনুপাতটা কি কোনোভাবে, এই অনুপাতটা কি কোনোভাবে 1:2:1 হয়? 1:2:1 কি হয়েছে? উত্তর হচ্ছে না ভাই, এটা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল দিয়ে এটা 1:2:1 হয় নাই। স্টিল তারপরেও এটা কিন্তু একটা শর্করা, যদিও এটা শর্করা কিন্তু এটা অনুপাতটা কিন্তু ফলো করে নাই। সো এই জন্য ভাই এই নিয়মটা পরবর্তীতে বাতিল হয়ে যায়, পরবর্তীতে এই অনুপাতটা সবার জন্য প্রযোজ্য হয় না। কথা বুঝতে পারছো? এই হচ্ছে ভাই আমাদের কার্বোহাইড্রেটের প্রথম বেসিক কথাবার্তা। সবাই বলো ভাই সবাই ক্লিয়ার কিনা? ইচ এন্ড এভরিওয়ান বলো ভাই সবাই ক্লিয়ার কিনা? তো একটা উদ্ভিদের মনে রাখবা, উদ্ভিদের ক্ষেত্রে শর্করা পরিমাণটা বডিতে বেশি থাকে। আমাদের যেরকম বডিতে প্রোটিন বেশি থাকে, উদ্ভিদের শরীরে শর্করা বেশি থাকে। এবং ইউজুয়ালি দেখা যায়, এটা একটা এমসিকিউ, ইউজুয়ালি দেখা যায়, আমি কি বক্স করে দিলাম, সরি, ইউজুয়ালি দেখা যায় যে উদ্ভিদের শুষ্ক ওজনের, শুষ্ক ওজনের কত পার্সেন্ট কার্বোহাইড্রেট, এটা ইম্পর্টেন্ট। উদ্ভিদের শুষ্ক ওজন মানে পানি ছাড়া শুষ্ক ওজনের প্রায় 50% থেকে 80%ই হচ্ছে কার্বোহাইড্রেট। 50 থেকে 80%ই কার্বোহাইড্রেট। এই পরিমাণটা বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকতে পারে, কিন্তু আমার একটা তত্ত্ব হচ্ছে যে মোটামুটি তুমি এটা মনে রাখবা 50%-এর উপরে। সিএইচ মানে কিন্তু কার্বোহাইড্রেট। আমি কি বোঝানোর জন্য কিন্তু কার্বোহাইড্রেটকে এই সিএইচ দিয়ে অনেক সময় বুঝাই, তোমাদেরকে এটা ভাই আগেই বলে দিলাম। তাহলে মনে রাখবা উদ্ভিদের শুষ্ক ওজনে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? উত্তর হচ্ছে 50 থেকে 80%। তোমরা সিএইচ মানে যে কার্বোহাইড্রেট এটা অবশ্যই লিখে রাখবা উপরে, নাহলে কিন্তু খাতার মধ্যে থাকবে, কিন্তু যখন রিভিশন দিতে যাবা তখন মনে হবে যে ভাই সিএইচ মনে হয় এত পার্সেন্ট, ভুল হবে। এই জন্য এটা একটু সুন্দর করে লিখে রাখো, এই সিএইচ মানে কিন্তু কার্বোহাইড্রেট। তাহলে কত পার্সেন্ট কার্বোহাইড্রেট? উত্তর 50 থেকে 80%। কিছু কিছু বইয়ে 50 থেকে 60 দেওয়া আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। মনে রাখবা 50-এর বেশি, এতটুকু মনে রাখতে পারলে ইনশাল্লাহ হয়ে গেছে। আচ্ছা ইনশাল্লাহ, ভেরি গুড। এবার আসি আমরা দেখো পরেরটায়, আমরা এখন সংজ্ঞা বলবো, যে আদর্শ সংজ্ঞা। সেই আদর্শ সংজ্ঞা পড়তে গিয়ে আমাদেরকে কিছু জৈব রসায়নের নলেজ নিতে হবে, এবং আমি তো সেই নলেজটা তোমাকে এখন দিয়ে দেবো ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, মনে রাখবা এই যে শর্করা যারা আছে তারা মূলত সবাই অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। প্রথম কথা বলেছি, শর্করা যারা আছে তারা সবাই মূলত অ্যালডিহাইড, তারা সবাই মূলত অ্যালডিহাইড, তারা সবাই মূলত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, অথবা এরা এমন কিছু যৌগ যারা বিশ্লেষিত হয়ে, আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে। মানে মোট কথা হচ্ছে এরা অ্যালডিহাইড বা কিটোন, যাদের মধ্যে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। আসো এবার আমরা একটু ভাঙি এটা কি বলছে। ভাই তোমরা সবাই হয়তো জানো অ্যালডিহাইড কারা। মনে রাখবা ভাই, অ্যালডিহাইড হচ্ছে যে সকল জৈব যৌগ সিএইচও এই মূলকটাকে ধারণ করে, যাদের মধ্যে এই মূলকটা থাকে তারা সবাই হলো অ্যালডিহাইড। আর কিটোন কারা? যাদের মধ্যে সি ডাবল বন্ড ও এই মূলকটা থাকে তারা হচ্ছে কিটোন। ওকে, তাহলে অ্যালডিহাইড কারা? যে সকল জৈব যৌগে সিএইচও এই মূলকটা থাকবে তারা অ্যালডিহাইড। তোমাকে সংকেত দিলেই বুঝতে পারবা, সমস্যা নাই। আর যাদের মধ্যে সিও এই মূলকটা থাকে তারা হচ্ছে কিটোন। এখন দেখো খুবই সুন্দর একটা বিষয় ভাই, দেখো সিএইচও মনে রাখবা এটা অলওয়েজ 1 নাম্বার কার্বনে থাকে। এটা অলওয়েজ 1 নাম্বার কার্বনে। 1 নাম্বার কার্বন বলতে বুঝাইছি এটা শুরুতে বা শেষে, তুমি যেখান থেকে চিন্তা করো 1 নাম্বার কার্বনে থাকতে পারে, 1 নাম্বার কার্বনের দিয়ে, কিন্তু অর্থাৎ 1 নাম্বার কার্বনে থাকতে পারে। কিন্তু কিটোনের এই মূলকটা কখনোই 1 নাম্বার কার্বনে থাকার সুযোগ নেই। কারণ কি, দেখো দুই পাশে দুইটা হাত খালি আছে না, তো এই হাতে একটা কার্বন বসতে পারে, এই হাতে একটা কার্বন বসতে পারে। তো এটা কোনোভাবেই দেখো এখান থেকে শুরু করলে এটা 2 নম্বরে চলে যাবে, এখান থেকে শুরু করলে 2 নম্বরে চলে যাচ্ছে। সেটা কখনোই 1 নাম্বার কার্বনে বসবে না, এটা অলওয়েজ আমরা 2 নাম্বার কার্বনেই বসাবো। আমাদের পরবর্তী স্ট্রাকচার গুলো আঁকার সময় আমরা এটাকে 2 নাম্বার কার্বনে ধরে আমরা হিসাব করবো। তো তোমার জন্য আমি জিনিসটাকে সহজ করে দিচ্ছি। এটা 1 নাম্বার কার্বন বলতে বোঝাচ্ছি 1 নাম্বার কার্বন লাস্টের কার্বন মানে কখনোই 2 নাম্বার কার্বনে বসবে না, 1 নাম্বার কার্বনেই বা লাস্টের কার্বনে থাকবে। ওকে, তাহলে বুঝতে পারছো বিষয়টা, সহজ করে দিলাম। অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। ধরো
এরকম একটা, এটা মনে করো একটা চেইন, এরকম একটা অনেকগুলো কার্বন একসাথে আছে। তো এখানে দেখা যাচ্ছে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ, তারপরে এখানে আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ, এরকম অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। এই হচ্ছে আমার শর্করার সংজ্ঞা। শর্করা মানে কি? শর্করা হচ্ছে সে সকল যৌগ, মানে অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, বুঝতে পারছো তো? অ্যালডিহাইড হলে কি থাকতে হবে? সিএইচও মূলক থাকতে হবে, আর কিটোন হতে গেলে সিও মূলক থাকতে হবে। আর এটাকে তোমাকে আমি এডিশনাল বলেছি আকার সুবিধার জন্য, পরের কথা। যাদের মধ্যে অনেকগুলা, দেখছো, অনেকগুলা এরকম ভাবে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে, এদেরকে আমরা বলবো শর্করা। তাহলে এখন বলতে পারো ভাইয়া জিনিসটা আমি আরো ক্লিয়ার হবো কিভাবে? ছবি আঁকার মাধ্যমে। এই যে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে, এই যে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটাকে আমরা বলবো শর্করা। সাধারণত প্রত্যেকটা কার্বনেই একটা করে OH মূলক থাকে। তাহলে এই হচ্ছে আমাদের শর্করার সংজ্ঞা। এখন এর পরের যে লাইনটা আছে, তুমি চাইলে মনে রাখতে পারো, না চাইলে নাই। এইটা একই কথা, যে যে সকল যৌগকে আর্দ্র বিশ্লেষিত করলে, মানে পানি দিয়ে তুমি যদি ভাঙন ঘটাও, তুমি একই কথাই অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাবা। মানে একই কথা, যে লাও সেই কদু, জাস্ট একটা হচ্ছে নরমালি যদি এরকম যৌগ থাকে তারা, অথবা এমন কিছু যৌগ যারা এগুলো তৈরি করে, একই কথাই, মানে ঘুরে ফিরে কথা একই। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে অ্যালডিহাইড এবং কিটোন চিনতে পারছি সবাই, আর অনেকগুলো হাইড্রোক্সিল মূলক এটা বুঝতে পারছি। সবাই সংজ্ঞাটা বুঝতে পারছি কিনা ভাইকে বলো। আচ্ছা, অনেকে হয়তো বা 1 নাম্বার কার্বন মানে বুঝো নাই। 1 নাম্বার কার্বন তোমাদের যে জৈব রসায়ন তোমাদের পড়া নাই, আমি একটু 1 নাম্বার কার্বনটা বলে দিই ভাইয়া। হ্যাঁ, দেখো আমরা যদি নর্মালি একটা স্ট্রাকচার ডেভেলপ করি, তো একটা আমি কার্বনের চেইন আঁকবো, বুঝছো? ধরো কার্বনের একটা চেইন দিলাম, এটা কার্বনের চেইন। এই যে কার্বনের চেইন দিলাম, বুঝছো? এখানে কয়টা কার্বন আঁকছি ভাইয়া? বলো তো কয়টা কার্বন আঁকছি? আমি দিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বুঝতে পারছো? 5টা কার্বন আঁকছি। যতগুলো কার্বন আছে এভাবে নাম্বারিং করা হয়। তাহলে এই যে দেখো 1 নাম্বার কার্বন দিলাম, মানে এটা হচ্ছে 1 নাম্বার, এই যে 1 নাম্বার। ওকে, এরপর দেখো এটা 2 নাম্বার। বলতে পারো ভাইয়া এটাকে কি কখনো 1 নাম্বার সম্ভব? ইম্পসিবল। কখনো কি এই একটা বাদ দিয়ে কাউন্ট করা যায়? এটা কি এমন যে পরীক্ষা খাতায় আমি ইচ্ছা করে কাউন্ট করি নাই? সুযোগ নেই। তাহলে আমরা কাউন্ট করতে অবশ্যই 1 নাম্বার দিয়ে শুরু করতে হবে। 1 2 3 4 5, এই হচ্ছে কার্বনের নাম্বারিং। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো অ্যালডিহাইড মূলকটা, অ্যালডিহাইড যে মূলকটা, এই যে সিএইচও মূলকটা, এ কই থাকবে? এই 1 নাম্বার কার্বন, এই যে সিএইচও, দেখছো? এই যে দেখো, এটা হচ্ছে সংকেত। তোমরা সবাই জানো অক্সিজেনের হাত থাকে 2টা, এই যে দেখো 2টা হাত দিলাম। হাইড্রোজেনের হাত থাকে একটা, একটা হাত দিলাম। আর আরেকটা হাত নিচের কার্বনের সাথে আছে, তো কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। আমরা সবাই জানি কার্বনের যোজনী হচ্ছে 4। দেখো তো যোজনী মিলছে কিনা ভাইয়া? উপরে 2টা হাত, এই পাশে একটা, নিচে একটা, মোট 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এটাই হচ্ছে ভাইয়া বলেছি তোমাকে, যে অ্যালডিহাইড যেটা আছে, এই অ্যালডিহাইডটা, এই সিএইচও মূলকটা অলওয়েজ 1 নাম্বার কার্বনে। এই যে এটাই বুঝাইছি ভাই তোমাকে। ক্লিয়ার? আর কিটোনের বেলা কি বলছি? 2 নাম্বার কার্বন। এই যে দেখো, এটা দিকে তাকাও। দেখো এখন ধরো আমি আরেকটা এরকম, এরকম আরেকটা চেইন দিলাম। ধরো এরকম আরেকটা চেইন আঁকতেছি। হ্যাঁ, ধরো আমি 4টা দিয়ে বোঝাচ্ছি, সাপোজ আরেকটা চেইন আঁকতেছি। নাম্বারিং করি 1 2, এই কার্বনের নাম্বার 3, এই কার্বনের নাম্বার 4। ওকে, এখন বলো তো তুমি চাচ্ছ ভাইয়া আমি এই কিটোন মূলকটা মানে সিও মূলকটাকে আমি চাচ্ছি 1 নাম্বার কার্বনে দিতে, পসিবল কিনা দেখো তো। 1 নাম্বার কার্বনে দিলাম, হবে? হবে না, কারণ কার্বনের 4টা হাত ফিল আপ হয় নাই। 4টা হাত ফিল আপ করার জন্য বাধ্য হয়ে আমাকে হাইড্রোজেন দিতে হবে। আর হাইড্রোজেন দিলে এটা সিএইচও মূলক হয়ে যাবে, এটা অ্যালডিহাইড মূলক হয়ে যাবে। এই জন্য চাইলেও আমি 1 নাম্বার কার্বনে এই কিটোন গ্রুপটাকে দিতে পারবো না। তাহলে কি করতে হবে? মুছে ফেললাম। দেখো তাহলে আমাকে কি করতে হবে? 2 নাম্বার কার্বনে অ্যাটলিস্ট, এই যে 2 নাম্বার কার্বনে যদি আমি, দেখো এই 2 নাম্বার কার্বনে যদি আমি সিও মূলকটাকে দেই, কাজ হয়ে গেছে। কার্বনের 4টা হাত ফিল আপ হয়ে গেছে। এই পাশে 2টা, উপরে একটা, নিচে একটা। ওকে, 2 নাম্বার 3 নাম্বার বাকিগুলোতে মানে মধ্যবর্তী কোনো একটা জায়গায় দিতে পারবা। তোমার এইখানের স্ট্রাকচারের সুবিধার্থে আমি 2 নাম্বার কার্বনটা বলে দিলাম, তাহলে তুমি ইন ফিউচার ছবিগুলো আঁকতে ইজি হবে। ওকে, আর আমাদের এখানে সবগুলো 2 নাম্বার কার্বন আমরা বসাবো। তাহলে বুঝতে পারছো কেন আমরা 2 নাম্বার কার্বনে এটা দিচ্ছি? কারণ 1 নাম্বার কার্বনে যদি দিতাম এটা কিটোন থাকতো না। কিটোনের সংকেত হচ্ছে সিও, এই যে সি এর সাথে ও থাকবে, আর কিছু থাকবে না। এই যে এখানে দিলেই এটা পারফেক্ট। উপরে কার্বনের একটা হাত, ডানে 2টা, নিচে একটা, মোট 4টা হাত হয়ে গেছে। তুমি বলো 2 না 3 দিতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমাদের এখানকার, আমি এই জন্য জৈব রসায়ন যখন তুমি ইনশাল্লাহ পড়বা, তখন তুমি 2 3 অনেক কিছু দিতে পারবা। কিন্তু এখানকার স্ট্রাকচার গুলো মনে রাখার জন্য তুমি এটা 2 নাম্বারের হিসেবে মুখস্থ করে ফেলো, তাহলে তুমি সুন্দর করে সকল ছবি আঁকতে পারবা। ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা সবাই বুঝছো কিনা সবাই আমাকে জানো। বলেন ভাইয়া, আমি অর্গানিক কেমিস্ট্রি পড়া ছাড়াই তোমাদেরকে বুঝাচ্ছি। অর্গানিক কেমিস্ট্রি তোমার পড়ো নাই, তাও ইনশাল্লাহ বুঝাচ্ছি। আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো।
আমি যেভাবে ইনশাল্লাহ সহজ করে বুঝাই দিছি, আমার মনে হয় না ইনশাল্লাহ এর থেকে সহজ আর কিছু বুঝতে হবে, এর থেকে সহজ আর হয়ও না আসলে। তো ইনশাল্লাহ বুঝতে পারছো এই জিনিসটা কিভাবে হয়েছে? আশা করি সবাই ক্লিয়ার। সংজ্ঞা আমরা বুঝে গেছে সবাই। তাহলে অ্যালডিহাইড বা কিটোন, এই অ্যালডিহাইড বা কিটোন যার মধ্যে অসংখ্য এরকম ভাবে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। দেখো এখানে মনে করো একটা OH আছে, এখানে মনে করো OH আছে, এখানে মনে করো এই যে OH আছে, অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে। বুঝতে পারছো? অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। ক্লিয়ার? ওকে ফাইন। ওকে ইনশাল্লাহ, ভেরি গুড। চলে আসে আমরা পরেরটায়। তো আমরা কার্বোহাইড্রেটের কিছু বৈশিষ্ট্য, এগুলো আমাদের বইয়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো জাস্ট একবার রিডিং দিব। এগুলো আমরা একটু বই থেকেই, আমার স্লাইড তো পাবা, স্লাইড থেকে পড়বা ইনশাল্লাহ। তোমার এটা লেখার দরকার নাই, তোমরা তাকাও, পরে দরকার লাগলে খাতার মধ্যে লিখে রাখো, সুন্দর করে আগে জিনিসটা বুঝো। খেয়াল করে দেখো কার্বোহাইড্রেটের কিছু বেসিক বৈশিষ্ট্য। আমার টাইপিস্ট আমি বুঝাইতে বুঝাইতে শেষ ভাই, আল্লাহর রাস্তে একটু লেখাগুলোকে একটু ডান পাশে রাখলে আমি দাঁড়াইলে স্টোরিটা দেখতে পাইতো, কিন্তু এরা কান এর পাশ দিয়ে শব্দ ঢুকায়, আরেক পাশ দিয়ে বাইর করে দেয়, এরা মাথায় নিতে চায় না। অনেকবার বুঝেছি পর্যন্ত, একটু স্পেস রাখার কথা অনেকবার বলছি, কিন্তু তারা এখান থেকে লেখে বেকুবের মতো। যাক, চলে আসে আমরা একটু এখানে দেখি, কিছু করার নাই। কার্বোহাইড্রেট সাধারণত তন্তুময়, একটু ফাইব্রাস হয়। একটা উদাহরণ দেই, গাছের যেই কাঠামো তৈরি হয় চারপাশে, এগুলো কিন্তু শর্করা। তো এগুলা কিন্তু তোমরা জানো, এগুলো একটু তন্তুময়, আশ্বাস থাকে, আশ্বাস থাকে, রাইট? সো এটা মোটামুটি বুঝবা। দানাদার, দেখো তোমরা সবাই চিনি খাইছো না? চিনি কেমন হয়? দানাদার হয়। আবার দেখবো বাজারে গ্ল্যাক্সোস ডি পাওয়া যায়, একটু পাউডার জাতীয়। সো দুইটাই পসিবল, ওকে, যে কোনো ফর্ম পসিবল। এরা মিষ্টি স্বাদযুক্ত হইতে পারে অথবা স্বাদবিহীন হইতে পারে, এটা কোনো বিষয় না। মিষ্টি স্বাদ থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন চিনি, তার মধ্যে মিষ্টি স্বাদ আছে। আবার আমরা যে ভাত খাই স্টার্চ, এটা কিন্তু মিষ্টি না, নর্মাল স্বাদ নাই। ভাতের কিন্তু মিষ্টি স্বাদ নাই। আছে যে ভাই আমরা বাসায় ভাত খাচ্ছি, ভাতের অনেক মিষ্টি মিষ্টি ভাব, আমরা চা বানানোর সময় ভাত গুলে দিচ্ছি, সম্ভব? তাহলে তার মানে কিছু কিছু শর্করা আছে যাদের মধ্যে মিষ্টি স্বাদ আছে, কিছু কিছু শর্করা আছে যাদের মধ্যে মিষ্টি স্বাদ নাই। এদেরকে অ্যাসিডের সাথে মেশালে অ্যাস্টার গঠন করে। এইটা আমি তোমাকে জৈব রসায়নের জন্য রাখবো, এটা আপাতত মুখস্থ রাখো। অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার তৈরি করে, কারণ অ্যাস্টার মানে কি, বিক্রিয়াটা কেমনে হয়, ওইটা বুঝাতে গেলে আমার জৈব রসায়নের অর্ধেক শেষ হয়ে যাবে। ওটা জৈব রসায়নে তুমি পড়বা, জাস্ট আপাতত মুখস্থ রাখো। ক্রমান্বয়ে তাপ প্রয়োগে অঙ্গার, অঙ্গার মানে কয়লা, ক্রমান্বয়ে তাপ প্রয়োগ করলে কয়লায় পরিণত হয়। একটু গ্লুকোজকে নিয়ে একটু তুমি আগুনে দিয়ে দেখো, আস্তে আস্তে কয়লার মতো পুড়ে দেবো, কালা কালো হয়ে যাবে। অধিকাংশ কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়, দেখবা তুমি চিনি কিন্তু খুব সহজেই পানিতে মিশে যায়, গ্লুকোজও কিন্তু খুব সহজে পানিতে মিশে যায়। সো এগুলো ম্যাক্সিমাম পানিতে দ্রবণীয়, এগুলো ম্যাক্সিমাম পানিতে দ্রবণীয়। ওকে, এবার দেখো এরা আলোক সমানুতা এবং সক্রিয়তা প্রদর্শন করে, এটাও একটা কনসেপ্ট। এটা সমানুতা টপিকটা পুরোপুরি হচ্ছে জৈব রসায়নে আছে, তুমি জাস্ট আপাতত জেনে রাখো। তোমাকে একটা আইডিয়া দিয়ে রাখি, সমাণু মানে কারা? সমাণু হচ্ছে যাদের গাঠনিক সংকেত, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আলোক সমানুতা এটা পুরো একটা আলাদা কনসেপ্ট, এটা তোমরা ইনশাআল্লাহ পড়বা, এটা তোমার জৈব রসায়নের মধ্যে আছে। এটা বুঝতে পারতেছো, অ্যাটলিস্ট সমানুতার কাহিনীটা বুঝে গেছো। এখানে আসলে একটু 3D কাঠামোতে পরিবর্তন হয়, 3D কাঠামোতে পরিবর্তন হয়। যখন 3D মানে আমরা 3 ডাইমেনশনাল চিন্তা করবো, ওয়েজটা কি ডান দিকে আছে না বাম দিকে আছে, 3 ডাইমেনশন চিন্তা করবো, তখনই সেটা পরিবর্তন হয়, পার্থক্য হয়, এর যুগে আর কিছুই না। তো এটা আলোক সমানুতা। হ্যাঁ, মোটামুটি রিডিং দিলে হবে, এটা তোমার মুখস্থ করতে হবে না। এখন আমরা চলেছি জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা, এটা কিন্তু অনেক সময় ঘ নাম্বারে আসে, এই জন্য আমি একটু বলে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। একদম সস্তা, মানে একদম বানায় তুমি লিখতে পারবা কিরকম। দেখো ফার্স্টে দেখো, কার্বোহাইড্রেট দেহে শক্তি যোগায়, সবাই জানি, এবং তোমাকে একটু আগে পড়াইছি, এটা কিন্তু শক্তির মূল উৎস। আমি বলেছি তিনটে শক্তি দেয়, কিন্তু শক্তির মূল উৎস বললে সেটা উত্তর হবে কার্বোহাইড্রেট। এরপর দেখো, উদ্ভিদ দেহ গঠনকারী মূল রাসায়নিক পদার্থ, খুবই ইম্পর্টেন্ট ভাই, মনে রাখবা। উদ্ভিদ দেহকে মেইনলি তৈরি করে কার্বোহাইড্রেট। কিভাবে? এই যে আমরা পড়েছি উদ্ভিদের কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীর প্রাণী দেহে নাই। এই কোষ প্রাচীরটা মনে আছে, পড়ছিলা তোমরা, প্রাথমিক যে লেয়ারটা, এটা তৈরি হয় সেলুলোজ দিয়ে। কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ। এই সেলুলোজ হচ্ছে এক ধরনের শর্করা। তার মানে সেলুলোজ যেহেতু শর্করা, তাহলে বলতেই পারি উদ্ভিদ দেহ গঠন করে কে? শর্করা। এই যে দাগ দাও, সেলুলোজ, বা এগুলো দাগ দেওয়ার দরকার নাই, এটা মেইন জিনিস। উদ্ভিদের সঞ্চিত খাদ্য, সঞ্চিত খাদ্য কোনটা ভাই? আমাদের এই যে আমরা ভাত খাই, চাল, চাল থেকে তো ভাত হয়, এই চাল কিন্তু উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এই চাল হচ্ছে স্টার্চ। কোনটা? স্টার্চ। এই স্টার্চ কিন্তু উদ্ভিদের সঞ্চিত খাদ্য। তা বলতে পারো ভাইয়া, প্রাণী দেহে কি সঞ্চিত খাদ্য নাই? আমরা কি শর্করা সঞ্চয় করি না? উত্তর হচ্ছে আমরাও করি। আমাদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে গ্লাইকোজেন। আমাদের প্রাণী দেহের সঞ্চিত খাদ্যের নাম কোনটা? উত্তর হচ্ছে গ্লাইকোজেন। এটা আমরা পেশিতে, যকৃতে, এই জায়গাগুলোতে জমা রাখি, প্রয়োজন অনুযায়ী এটা ভেঙে শক্তি দেয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট।
বিভিন্ন পদার্থের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, লেস ইম্পর্টেন্ট। এরা শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড বিপাকে সহায়তা করে। ফ্যাটি অ্যাসিড মানে তোমরা সবাই জানো, চর্বি ভেঙে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড, আর প্রোটিন ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড দুইটারই বিপাক প্রক্রিয়া, ভাঙা করার সাথে সম্পর্ক আছে। মনে রাখবা, কার্বোহাইড্রেট যে শুধুমাত্র যে নিজের গ্রুপকে চিন্তা করে এমন না, বাকি যে দুইটা শক্তিশালী গ্রুপ আছে, আমিষ এবং লিপিড, এদের বেলাও সে ভূমিকা রাখে। দেখো, নিউক্লিক অ্যাসিড তোমরা সবাই জানো, ডিএনএ আরএনএ পড়েছো না? ডিএনএ আরএনএ একটু তো জানো, ওয়ার্ড গুলো তো জানো। ডিএনএ এর যে মূল উপাদান সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই যে এটা হচ্ছে ডিএনএ এর মূল উপাদান। ডিএনএ এর মধ্যে যে শর্করা থাকে, এই ডিএনএ শর্করার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ভাই দেখো, এই জন্য তো ডিএনএ মানে কি মনে আছে? আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড নামটা যে হইছে, এই নামের মধ্যেই তো শর্করাটা আছে, ডিঅক্সিরাইবোজ, এটাই হলো সেই শর্করা। তার মানে তুমি দেখতে পাচ্ছ ডিএনএ এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান কি? শর্করা। শর্করা ইম্পর্টেন্ট। আবার দেখো, আরএনএ এর একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই রাইবোজ। আরএনএ এর পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো মানে রাইবোজ শর্করা। ওকে, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি নিউক্লিক অ্যাসিড যারা আছে, ওদের গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে শর্করা। ডিএনএ এবং আরএনএ এর মূল উপাদান কি? শর্করা। বুঝা গেছে ইনশাল্লাহ? আচ্ছা, এবার আসি দেখো সামনের দিকে। বিভিন্ন প্রকার এনজাইম কোএনজাইমের মধ্যে থাকে। ওকে, এটা একটু রিডিং দিলেই হচ্ছে। বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক উপাদান, এটা নিয়ে তোমরা ভয় পাবো না। যখন আমি তোমাকে কোএনজাইম পড়াবো তখন এটা বুঝতে পারবা, টেনশন নাই। লুব্রিক্যান্ট, হ্যাঁ, আচ্ছা, এটা আসলে একটু ভুল লিখছে, খাদ্যের সম্পৃক্ততা না, এটা হচ্ছে তোমার বেসিক্যালি বিভিন্ন জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে এটা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। বিভিন্ন জয়েন্টে আমাদের, বুঝছো, মানুষের বিভিন্ন শরীরে বিভিন্ন জয়েন্ট আছে না, বিভিন্ন হাড্ডির সংযোগস্থল আছে না, বিভিন্ন অস্থির সংযোগস্থল। এই অস্থির সংযোগস্থলে, অস্থির সংযোগে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। মানে কি লুব্রিকেন্ট? মানে কি লুব্রিকেন্ট হচ্ছে যেটার কারণে দেখবা যে, মনে করো আমরা গেট লাগাচ্ছি, গেটের মধ্যে একটু গ্রিজ লাগাই দিলে, গ্রিজ দিলে গেটের মধ্যে আর ঘষা খায় না, স্মুথ ভাবে গেটটা খুলে। তেল লাগাই দিলে স্মুথ খুলে, ঠিক আছে? ধরো কোনো একটা চাবি কাজ করতেছে না, তালা নষ্ট হয়ে গেছে, একবার তেল দেয়, তেল দিলে কি চাবির মনে একটু ভালো কাজ করে। এরকম লুব্রিক্যান্ট মানে একটু পিছলা পিছলা করে, যে কারণে একটু মুভমেন্টটা সহজ হয়। আমাদের যে বিভিন্ন জয়েন্ট আছে, হাড্ডিগুলার মাঝখানে এই শর্করা অবস্থান করে। এই শর্করা থাকার কারণে এরা পিছলা পিছলা, ভাত দেখবে পিছলা পিছলা, ভাত দেখবে একটু আঠা আঠার মতো লেগে যায়। এগুলো এরকম লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে, যার কারণে হাড্ডি ঘষা খেয়ে হাড্ডিগুলো ক্ষয় হয় না, হাড্ডিগুলো ইনট্যাক্ট থাকে, ভালো থাকে, ঘষা খাইলে ক্ষতিগ্রস্ত হয় না, কারণ মাঝখানে পিছলা পিছলা ভাতের মতো লুব্রিক্যান্ট আছে। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ। এবার দেখো, ক্রেবস চক্র তোমরা পড়েছো, অ্যাটলিস্ট তোমরা একটু জানো হয়তোবা। আমাদের শ্বসনের একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো ক্রেবস চক্র, এবং এই ক্রেবস চক্রের মাধ্যমে একটা বিশাল পরিমাণ শক্তি আমাদের মাইটোকন্ড্রিয়া তৈরি করে। তাহলে এই ক্রেবস চক্র বা উদ্ভিদের যে কেলভিন চক্র, এগুলো সব জায়গায় বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট থাকে, এবং এটা মুখস্থ করার কোনো দরকার নাই ভাই। এটা অধ্যায় নয়, আমাদের বোটানির অধ্যায় নয়, উদ্ভিদ সাহিত্যের মধ্যে এটা আছে, যে ক্রেবস চক্র, কেলভিন চক্র, সব জায়গায় কার্বোহাইড্রেট আছে, জানলেই হবে। উদ্ভিদের সেলুলোজ তো বলছি আমি, এই সেলুলোজ হচ্ছে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, রাইট? সেলুলোজ উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে, স্ট্রাকচারালি স্ট্রেংথেন করে। জীবের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থানের সবই কার্বোহাইড্রেট, এগুলো বুমবাং ইজি লাইন। উদ্ভিদের সাপোর্টিং টিস্যু সাপোর্ট দিবে, গাঠনিকভাবে দৃঢ় করবে, কার্বোহাইড্রেট, ফাইন। এটা আমাদের এনাফ, আমাদের গুরুত্ব অলরেডি হয়ে গেছে। মনে রাখবা, যদি ঘ নাম্বারে আসে 8টা গুরুত্ব লিখতে হবে, 4 4 8টা, 4 নাম্বারের জন্য ডাবল, 4 4 8টা পয়েন্ট। গয়ে আসলে 3 নাম্বারের জন্য 6টা পয়েন্ট লিখতে হবে। চলে আসি আমরা এখানে, আমরা কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসে চলে আসি। এই কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস খেয়াল করে দেখো ভাই। প্রথমে স্বাদের ভিত্তিতে, এটা কি মিষ্টি নাকি মিষ্টি না, এমনি। যদি মিষ্টি হয় তাইলে কি নাম হবে, আর যদি মিষ্টি না হয় তাহলে কি নাম হবে, এভাবে ভাগ করা হয়েছে। এটা কি মিষ্টি নাকি মিষ্টি না, এটা ভাগ পাইছে। ওকে, খেয়াল করে দেখো, মিষ্টি যদি মিষ্টি হয় আমরা কি বলি? চিনি। চিনি হলে মিষ্টি। যদি মিষ্টি হয় এটাকে বলা হয় সুগার। মিষ্টি হলে কি বলা হয়? সুগার। আর যদি মিষ্টি না হয়ে থাকে আমরা এটাকে বলবো নন সুগার। মিষ্টি হলে আমরা বলবো সুগার, আর মিষ্টি না হয়ে থাকলে আমরা বলবো নন সুগার। সুগার মানে মিষ্টি, নন সুগার মানে কি? মিষ্টি না। খুবই সিম্পল। তাহলে আমরা দেখবো যদি মিষ্টি হয়ে থাকে সুগার মিষ্টি, নন সুগার মিষ্টি না। খুবই সিম্পল। এখন মিষ্টি কারা কারা, এটা একটু সুন্দর করে মনে রাখতে হবে। আমরা সবাই জানি ভাই, চিনি হচ্ছে মিষ্টি, সুক্রোজ, রাইট?
সুক্রোজ হচ্ছে চিনি, আমরা সেই চিনি খাই, সেই সুক্রোজ হচ্ছে মিষ্টি। তোমরা জানো ভাই, এই সুক্রোজকে ভাঙলেই আমরা পাই গ্লুকোজ, এবং গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, এই দুইটাও মিষ্টি। সুক্রোজকে ভাঙলে আমরা যে দুইটা অংশ পাই, সুক্রোজকে ভাঙলে আমরা যে দুইটা অংশ পাই, সুক্রোজকে ভাঙলে আমরা যে দুইটা অংশ পাই, এই দুইটাও মিষ্টি। তাহলে আমরা মিষ্টি কারা কারা বুঝতে পারছি? আশা করি সবাই বুঝতে পারছি যে মিষ্টি কারা কারা। ওকে, তাহলে একটা হচ্ছে সুক্রোজ, তাহলে একটা হচ্ছে সুক্রোজ, একটা হচ্ছে সুক্রোজকে ভাঙলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, এই তিনটা হচ্ছে মিষ্টি, সুগার। ওকে, সুগার বা মিষ্টি। এখন আমরা দেখবো নন সুগার কারা। তাহলে পাখি সব করে রব রাতি পোহাইল, বাকি সবই নন সুগার, এটা বলার কিছু নাই। যেমন দেখো, ভাত কি মিষ্টি? না ভাই, ভাত তো লেখা যাবে না, ভাতের যে শর্করা তার নাম হলো স্টার্চ। এরপরে গাছের মধ্যে থাকে সেলুলোজ, তোমাকে মাত্র এগুলো পড়াইছি। গাছের মধ্যে থাকে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান সেলুলোজ, রাইট? প্রাণী দেহের সঞ্চিত পদার্থ কি নাম ছিল? প্রাণী দেহের সঞ্চিত পদার্থ নাম ছিল গ্লাইকোজেন। এগুলো কোনোটাই মিষ্টি না, সবগুলো জাস্ট স্বাদহীন। এই হচ্ছে বাকি সব নন সুগার। তাহলে আমরা একটা পার্থক্য পড়ে ফেললাম। ওকে, আচ্ছা, কোনো কারণে যদি নেট ঝামেলা করে বা বুঝতে অসুবিধা হয়, ভাইকে অবশ্যই 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 জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এভরিথিং ইজ ওকে। চলে আসলাম এরপরে, রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। দেখো, এটি আমাদের মূল ভাগ, এবং এখান থেকেই বলছিলাম ওই চ্যাপ্টারের কাঠামো মনে আছে, মনোস্যাকারাইড বলছিলাম। এই যে দেখো, রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোস্যাকারাইড। ভাইয়া মনো মানে কি? ভাইয়া পড়াইছি, মনো মানে হলো একটা। যদি একটা শর্করা থাকে, স্যাকারাইড মানে শর্করা, একটা শর্করা যদি থাকে এটাকে আমরা বলি মনোস্যাকারাইড। তার মানে এটাকে তুমি চাইলেও আর ভাগ করতে পারবা না, এটা একটাই, এটাকে চাইলেও আর ভাগ করার সুযোগ নাই। ওকে, এটা হচ্ছে মনোস্যাকারাইড। এবার দেখো ডাইস্যাকারাইড, ডাই মানে দুইটা, তার মানে এখানে 2টা শর্করা আছে, চাইলে ভাগ করতে পারবে, ভাগ করলে 2টা হবে। একটু আগে বললাম চিনি, একটা উদাহরণ দেই, সুক্রোজকে ভাগ করলে কি 2টা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এগুলোকে বলে ডাইস্যাকারাইড। ক্লিয়ার? যেটাকে ভাগ করলে তুমি 2টা পাবা। ওকে, ডাই মানে 2টা। ক্লিয়ার? যেমন আমি একটু উদাহরণটা লিখে দিই পাশে, যেমন মাত্র পড়াইলাম সুক্রোজ বা চিনি, এটাকে ভাঙলে তুমি 2টা পাবা, এটাকে ভাঙলে তুমি 2টা কাঠামো পাবা। একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে ভাইয়া ফ্রুক্টোজ। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। তোমার কাজ কিন্তু হয়ে গেছে, ইনশাল্লাহ বুঝতে পারছো? সুক্রোজকে ভাঙলে তুমি 2টা কাঠামো পাবা, একটা গ্লুকোজ, একটা ফ্রুক্টোজ। এই যে 2টা পাইছো, ডাইস্যাকারাইড। এরকম আরেকটু বড় হচ্ছে অলিগোস্যাকারাইড, যেটাকে ভাঙলে তুমি প্রায় 3টা 4টা 5টা 10টা পর্যন্ত পাইতে পারো, 3 থেকে 10টা মোটামুটি পাইতে পারো শর্করা, এটাকে বলে অলিগোস্যাকারাইড। বুঝছো? আমরা পরবর্তী আসবো। এটাকে ভাঙলে মনে করো তুমি 5টা শর্করা পাইছো, ওকে, নাম অলিগোস্যাকারাইড। একটা শর্করাকে ভাঙলে তুমি 6টা পাইছো শর্করা, ওকে, অলিগোস্যাকারাইড। ক্লিয়ার? আচ্ছা, এর চেয়েও যদি 10-এর চেয়েও অনেক বেশি শর্করা তুমি যদি পাও, ভাঙলে যদি এটা পলি হবে, পলি। ওকে, যদি এমন হয় যে একটা শর্করাকে ভাঙলে তুমি 10টার বেশি পাচ্ছ ভাই, তাকে বলে পলিস্যাকারাইড। যেমন স্টার্চ, সেলুলোজ, এগুলোকে ভাঙলে, বুঝছো, এগুলোকে ভাঙলে অনেকগুলা শর্করা পাওয়া যায়, অনেকগুলো গ্লুকোজ পাওয়া যায়। তো এই জন্য এদেরকে বলা হয় পলিস্যাকারাইড। ওকে, এদেরকে বলা হয় পলিস্যাকারাইড। আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারছি। আমরা ইনশাআল্লাহ পড়বো এখন মনোস্যাকারাইড, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সো ফার্স্টে মনোস্যাকারাইড। ভাইয়া মনোস্যাকারাইড মানে কি বুঝতে পারতেছ? এটা আমি অনেকবার বলছি, মনো মানে একটা, তার মানে এক শর্করা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে আর কোনো ক্ষুদ্র একক পাওয়া যায় না, আর কোনো ক্ষুদ্র একক, যে শর্করাকে আদ্র বিশ্লেষণ করলে বা ভাঙলে আর কোনো ক্ষুদ্র একক পাওয়া যায় না, তাকেই বলা হয় মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো আর কোনো ক্ষুদ্র একক পাবা না, এটাই হচ্ছে মনোস্যাকারাইড বা এক শর্করা। একটা সুন্দর উদাহরণ দেই, কাজ হয়ে যাবে। দেখো, একটা সুন্দর উদাহরণ হচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ হচ্ছে একটা সুন্দর উদাহরণ।
গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই যে আমরা বলি না, এগুলো সবাই হচ্ছে এক শর্করা। তুমি যদি গ্লুকোজকে ভাঙো আর কোনো শর্করা পাবা না। আর গ্লুকোজকে ভাঙলে তুমি গ্লুকোজের চেয়ে বাচ্চা, গ্লুকোজকে ভাঙলে তুমি কোনো শর্করা পাবা না। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ গ্লুকোজই, এবং সেটা 3 কার্বন বিশিষ্ট শর্করা, অন্য শর্করা আছে, কিন্তু গ্লুকোজকে ভাঙলে তুমি আর কিছু পাবা না। বুঝা গেছে? তো প্রত্যেকটা পদার্থই কি ইউনিক। তো গ্লুকোজ কি একটা রাসায়নিক পদার্থ, এটাকে ভাঙলে তুমি আর কোনো শর্করা পাবা না। ওকে, তাহলে এটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। কথা বুঝা গেছে? আচ্ছা, এখন এই মনোস্যাকারাইড যারা আছে ওরা 3 থেকে 10 কার্বন সংখ্যা বিশিষ্ট হতে পারে। 3 থেকে 10 কার্বন সংখ্যা বিশিষ্ট, এই যে 3 থেকে 10 কার্বন, সি মানে কার্বন, 3 থেকে 10 কার্বন বিশিষ্ট হতে পারে। যদি 3 কার্বন দিয়ে হয়, 3টা কার্বন দিয়ে গঠিত হয়, খেয়াল করো ভাইয়া, যদি এমন হয় যে 3টা কার্বন দিয়ে গঠিত হয়েছে, তাকে আমরা বলি ট্রায়োজ। এই ট্রায়োজ মানে হচ্ছে, ট্রাই মানে 3, তো যদি 3টা কার্বন দিয়ে 3 কার্বন দিয়ে কোন একটা মনোস্যাকারাইড গঠিত হয়, তাকে আমরা বলবো ট্রায়োজ। 3টা কার্বন দিয়ে, তাহলে ভাইয়া 3টা কার্বন দিয়ে যদি কোনো মনোস্যাকারাইড গঠিত হয়, এটাকে আমরা কি বলবো? ট্রায়োজ। ওকে, ট্রায়োজের একটা উদাহরণ আমরা পড়বো, আমরা সবগুলোরই একটা একটা উদাহরণ দেখে যাবো, নাহলে আমরা পরবর্তীতে আমরা হয়তো উদাহরণগুলো মনে রাখতে পরে নিলে সমস্যা হবে, এই জন্য আমরা একবার দেখে যাবো। গ্লিসারাল ডিহাইড, এই যে গ্লিসারাল ডিহাইড, হ্যাঁ, এটা হয়তো তোমরা নাম শুনেছো, ইন ফিউচার ইনশাআল্লাহ অনেক শুনবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ, 3 কার্বন বিশিষ্ট একটা ইম্পর্টেন্ট একটা শর্করা, যেটা তোমার ভবিষ্যতে তুমি শ্বসন করতে গেলে অনেক 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 বেশি তুমি এটা এই যৌগটা পাবাই। ওকে, শ্বসনের মধ্যে অনেক আছে, সো এটা কাজে লাগবেই, এমনকি কেলভিন চক্রের মধ্যেও আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা শর্করা। ওই যে বলছিলাম একটু আগে, কেলভিন চক্র, ক্রেবস চক্র, এগুলোতে শর্করা লাগে। এই যে দেখো, এটা একটা এরকমই একটা শর্করা, গ্লিসারাল ডিহাইড, 3 কার্বন বিশিষ্ট শর্করা। এটাকে ভাঙলে, এই যৌগটাকে ভাঙলে আর কোনো শর্করা পাওয়া যায় না, এই জন্য এটা মনোস্যাকারাইড। ওকে ভাই, যদি এই 3 কার্বন না হয়, তুমি বলো ভাইয়া যদি 4 কার্বন হয়ে থাকে, এই যৌগটাকে আপনি কি বলবেন? 4 কার্বন বিশিষ্ট যৌগ কি বলবা? 4 মানে কি? টেট্রা। তাহলে 4 কার্বন বিশিষ্ট যৌগটাকে বলে টেট্রোজ। 4 কার্বন বিশিষ্ট যৌগকে বলা হয় টেট্রোজ। ওকে, তাহলে 4 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি বললাম? টেট্রোজ। মনে রাখাটা সহজ। টেট্রা মানে কি? 4। তাহলে 4 কার্বন বিশিষ্ট যৌগ কোনটা বললাম? টেট্রোজ। এখন একটা উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দিছে, ইরিথ্রোস। এটাও আসলে আমাদের ওই তোমার উদ্ভিদের শারীরতত্ত্ব অধ্যায়ে এটাও আছে। এটা এক ধরনের শর্করা, যেটা ওই যে কেলভিন চক্র এর মধ্যে কাজ করে। ওকে, তাহলে টেট্রোস এর উদাহরণ হচ্ছে ইরিথ্রোস। এটা তুমি মনে না রাখতে পারলে সমস্যা নাই, এটা একটু কঠিন, বাট এটা তোমাকে মাস্ট মনে রাখতেই হবে। 2টা স্টার দিয়ে দিলাম। এবার আসি ভাই, যেটা ভুলাটা জীবনের জন্য অন্যায়, ভুলা যাওয়ার সুযোগই নাই, সেটা আমরা এখন পড়বো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, খুবই ইম্পর্টেন্ট। এই যে 5 কার্বন বিশিষ্ট যদি হয়, তাকে আমরা বলি রাইবোস শর্করা। ভাইয়া দেখো, 5 কার্বন বিশিষ্ট হলে কি বলি? রাইবোস। সরি, রাইবোস না, 5 কার্বন মানে 5টা কার্বন, তো 5 মানে পেন্টা, তাহলে পেন্টোজ। 5 কার্বন বিশিষ্ট হলো পেন্টোজ। কারণ আমরা সবাই জানি পেন্টা মানে 5, পেন্টা মানে 5, তাহলে 5 কার্বনের শর্করাকে বলা হয় পেন্টোজ। এইটার উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, বলার বাইরে ইম্পর্টেন্ট। এই পেন্টোজের উদাহরণই হচ্ছে, আমরা পড়েছিলাম আরএনএ এর মধ্যে আছে রাইবোজ, এবং ডিএনএ এর মধ্যে আছে, তোমরা সবাই জানো, ডিঅক্সিরাইবোজ। এই যে রাইবোজ, আর এটা কি? ডিঅক্সিরাইবোজ। এই হচ্ছে ভাই পেন্টোজের মধ্যে 2টা। পেন্টোজের 2টা কি বললাম? একটা রাইবোজ, আর এটা কি? ডিঅক্সিরাইবোজ। ভুলার সুযোগ ইনশাআল্লাহ নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ভাই 6 কার্বন বিশিষ্ট, বলো নাম কি হবে? তুমি বলো, আমি বলা কি দরকার? 6 মানে হেক্সা, হেক্সা মানে 6, তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা বলবো হেক্সোজ। তাহলে 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি বলবো? হেক্সোজ। বুঝা গেছে? তাহলে ভাইজান 6 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা ইনশাআল্লাহ কি বলবো? হেক্সোজ। হেক্সা মানে কয়টা? হেক্সা মানে 6টা, হেক্সা মানে 6, খুবই সহজ। পেন্টা মানে 5, টেট্রা মানে 4, ট্রাই মানে 3, এগুলো একদম বাচ্চা পড়া। তাহলে হেক্সোজ মানে 6। এখন 6 কার্বনের উদাহরণ তুমি জানো, আমার চেয়ে ভালো জানো ভাই। 6 কার্বনের উদাহরণ হচ্ছে লাভলি গ্লুকোজ। 6 কার্বন তো সবাই পারে, যে গ্লুকোজ, এরপরে মনে করো ফ্রুক্টোজ, গ্লুকোজ, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা সবাই 6 কার্বনের। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা সবাই 6 কার্বন বিশিষ্ট যৌগ। এই হয়ে গেছে আমাদের মনোস্যাকারাইডের উদাহরণগুলো। তাহলে মনোস্যাকারাইডের অনেকগুলো প্রকার আছে, যেমন 7, যদি 7 কার্বন থাকে, 7 মানে কি? হেপ্টা।
হ্যাপটোস। ওকে, খুবই সিম্পল কিন্তু ভাই। যদি মনে করো কার্বনের মধ্যে 7টা কার্বন থাকে, 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলবো? 7 মানে হ্যাপটা, হ্যাপটোস। খুবই ইজি। 7 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? হ্যাপটা। হ্যাপটা থেকে মনে রাখবো হ্যাপটোস। এই যে 7টা কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলবো? হ্যাপটোস। এভাবে ইনশাআল্লাহ আমরা মনোস্যাকারাইড গুলোকে মনে রাখতে পারি। ওকে, ব্রাজিলের কথা মনে পড়ছে সবার? পড়তে পারে। চলো আমরা এখন দেখি রিডিউসিং সুগার মানে কি। ভাই খেয়াল করে দেখো, রিডিউসিং মানে বিজারক শর্করা। এই যে রিডিউসিং সুগার, এটার বাংলা হলো বিজারক শর্করা। বিজারক শর্করা অর্থাৎ যেই শর্করাটা আরেকজনকে বিজারিত করতে পারে তাকে বলে বিজারক শর্করা। যেমন দেখো, আমি মনে করো তোমাকে বিজারিত করি, তোমাকে আমি বিজারিত করি, বিজারণ কিন্তু তোমার হয়। ওকে, তোমাকে আমি বিজারিত করছি, আমাকে কি বলা হবে? বিজারক শর্করা। তাহলে আমার মধ্যে কি বিজারণ হচ্ছে? না ভাই, বিজারণ হচ্ছে তোমার মধ্যে, কিন্তু তোমাকে সেই বিজারণটা করতেছি আমি। তাহলে আমার নাম হলো বিজারক শর্করা। বুঝা গেছে? তাহলে বিজারণ মানে কি এটা তোমরা বুঝো। বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ, তাই না ভাই? ধরো একটা মৌল আছে, এটা মনে করো A+, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে A হইলো। এই যে ইলেকট্রন যে গ্রহণ করলো, ইলেকট্রন যুক্ত হওয়াটাকে বলা হয় বিজারণ। ইলেকট্রন যুক্ত হওয়াটাকে বলা হয় বিজারণ। তাহলে এই যে এই ঘটনাটা ঘটাইছে, মনে করো এই ঘটনাটা ঘটাইছে ধরো বি নামক একটা মৌল, তার কারণে এই ঘটনাটা ঘটছে। এই বি কে বলা হবে বিজারক। বি কে বলা হবে বিজারক। তাহলে বিজারণ কিন্তু ঘটছে কার? বিজারণ ঘটছে কিন্তু এই মৌলটার, কিন্তু বি কে বলা হবে বিজারক। কেন? কারণ বি এই ঘটনাটা ঘটাইছে। ওকে, কারণ বি এই ঘটনাটা ঘটাইছে, এই জন্য বি কে বলা হয় বিজারক। কারণ বি এর কারণে, বি এর দ্বারা অনুপ্রেরণা পেয়ে এই ঘটনাটা ঘটছে। বি কে আমরা কি বলবো? বিজারক। বুঝা গেছে? ওকে, ইনশাআল্লাহ বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো একটা পরীক্ষা আছে, আমরা বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি কে রিডিউসিং সুগার, কে সুগার না। কিভাবে ভাই? খেয়াল করে দেখো, বেনেডিক্ট দ্রবণটার মধ্যে এই যে কিউপ্রিক হাইড্রোক্সাইড, দেখো কপার OH2, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে মূলত কপার 2+ আছে, রাইট? কপার 2+ কে আমরা বলি কিউপ্রিক, কিউপ্রিক আয়ন। কপার 2+ মানে কিউপ্রিক আয়ন, 2+, কিউপ্রিক। কপার 2+ হচ্ছে সর্বোচ্চ, কপারের জন্য সর্বোচ্চ 2+, এই জন্য এটা এক ধরনের কিউপ্রিক ইক যুক্ত হয়েছে। যেমন আয়রনের জন্য Fe এর সর্বোচ্চ মান হলো 3+, তো সর্বোচ্চ ভ্যালুটা যখন হবে তখনই তাকে বলে ইক। তাহলে দেখছো কপারের বেলায় 2+ ইক, আর আয়রনের বেলায় Fe3+ মানে ফেরিক। বলতে পারো ভাই এখানে 3+ কেন ফেরিক হয়েছে, এখানে 2+ কেন হয়েছে? কারণ এখানে এর বেশি সম্ভব না, সর্বোচ্চ 2+ সম্ভব। এই সর্বোচ্চ ভ্যালুতে গেলে ইক হয়, এই জন্য কিউপ্রিক। আর আয়রনের সর্বোচ্চ 3+, এই জন্য ওখানে গিয়ে ইক হয়েছে, ফেরিক। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখবো কিউপ্রিক আয়ন আছে। ওকে, বুঝতে পারছি কপার 2+ OH আছে, ভেরি গুড। এখন দেখো ভাইয়া, যখন যেই শর্করা দিলে, ধরো তুমি একটা শর্করা এনেছো, এই শর্করাটা কি করলো? এই বেনেডিক্ট দ্রবণের সাথে বিক্রিয়া করলো। বিক্রিয়া করাতে দেখা গেল এই কিউপ্রিক আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে কিউ+ আয়নে পরিণত হলো। তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করে কিউ+ আয়নে পরিণত হলো। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করা মানেই কিন্তু বিজারণ ঘটা। বিজারণ ঘটাইলো, যে শর্করা এই বিজারণটা ঘটায় সেই শর্করাকে তখন আমরা বলবো বিজারক শর্করা। ওকে, এই যে শর্করা এই বিজারণটা ঘটাবে তাকে আমরা বলবো বিজারক শর্করা। এখন তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাইয়া কিউপ্রিক থেকে কিউ+, এটা কিভাবে হয়েছে? আমরা এটা কিভাবে বুঝবো যে এটা হয়েছে? মানে হাউ উইল আন্ডারস্ট্যান্ড দিস টপিক, যেটা কিভাবে এটা যে হয়েছে আমরা কিভাবে বুঝবো? ভাইয়া বেনেডিক্ট দ্রবণে যখন আমরা এই পরীক্ষাটা করব, যখন কিউপ্রিক আয়ন থেকে কিউ+ আয়ন হবে, কিউ+, এই যে একটা প্লাস, যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করেছে, দুইটা প্লাসের জায়গায় একটা প্লাস হয়ে গেছে। যখন একটা প্লাস হবে তখন সেখানে লাল বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এই লাল বর্ণের অধক্ষেপ দেখে ভাই আমরা বুঝতে পারবো
এই লাল বর্ণের অধক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো এটার মধ্যে এই বিক্রিয়াটা ঘটছে। তখন আমরা বুঝবো আচ্ছা এই শর্করাটা তাহলে বিজারক শর্করা। ক্লিয়ার? তাহলে বিজারক শর্করা আমরা কিভাবে পরীক্ষা করবো বুঝতে পারছো? বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা। সবাই ভাইকে বলো বুঝতে পারছো কিনা যে বিজারক দ্রবণ আমরা কিভাবে পরীক্ষা করব? সবাই ভাইকে বলো বুঝতে পারছো কিনা যে বিজারক দ্রবণ আমরা কিভাবে পরীক্ষা করবো? ইনশাআল্লাহ ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার যে বিজারক দ্রবণ কিভাবে পরীক্ষা করব? তাহলে এভাবে হচ্ছে আমরা বিজারক পরীক্ষা করতেছি। আমি আবার বলে দেই যে বেনেডিক্ট দ্রবণ দিয়ে পরীক্ষা করি। আমরা একটা শর্করা মিশাই, বেনেডিক্ট দ্রবণে দেই, দিলে যদি লাল বর্ণের অধক্ষেপ তৈরি হয় বুঝতে হবে বিজারণ ঘটছে, তখন এই শর্করাটা হয়ে যাবে বিজারক শর্করা। আর যদি শর্করা দিলে কোনো পরিবর্তন না হয়, যদি কোনো অধক্ষেপ লাল বর্ণের অধক্ষেপ তৈরি না হয় বুঝতে হবে বিজারণ ঘটে নাই। ক্লিয়ার? তখন তাকে আমরা বলবো অবিজারক শর্করা, নন রিডিউসিং সুগার। সে রিডিউস করতে পারে নাই, সে বিজারণ করতে পারে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন উদাহরণগুলো ইনশাআল্লাহ পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট ভাই। ছোট ছোট যত শর্করা আছে সবাই মোটামুটি রিডিউসিং শর্করা। তাহলে যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই যে শর্করাগুলো আছে ভাইয়া, রাইবোজ, এরা সবাই মোটামুটি রিডিউসিং সুগার। তাহলে ছোট ছোট যারা আছে এরা সবাই মোটামুটি রিডিউসিং সুগার। এখন কোন একটা যৌগ দেখে আমি কিভাবে চিনবো রিডিউসিং সুগার কিনা? সহজ টেকনিক লিখে রাখো ভাই, যে তার মধ্যে অ্যালডিহাইড বা কিটোন মূলকটা মুক্ত থাকবে। মুক্ত অ্যালডিহাইড, অ্যালডিহাইড CHO মানে অ্যালডিহাইড, মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকবে। মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ থাকবে। এই হচ্ছে ভাইয়া ওয়ে। ওকে, তাহলে মুক্ত অ্যালডিহাইড বা মুক্ত কিটোন গ্রুপ দেখে আমরা বুঝতে পারবো সে রিডিউসিং সুগার। সেটা কিভাবে? সেটা আমি তোমাকে যখন গ্লুকোজ ফ্রুক্টোজের স্ট্রাকচার পড়াবো তখন ইনশাআল্লাহ তুমি বুঝে যাবা। তাহলে গ্লুকোজ ফ্রুক্টোজ রাইবোজ এরা কোন ধরনের শর্করা? এরা কি রিডিউসিং শর্করা? হ্যাঁ, এরা রিডিউসিং শর্করা। কেন? তখন এটা ব্যাখ্যা দিবা। এরা বেনেডিক্ট দ্রবণে দিলে পরীক্ষা করলে লাল বর্ণের অধক্ষেপ তৈরি হয় এবং এটা দেখে বেসিক্যালি আমরা বুঝতে পারি তারা হচ্ছে বিজারক শর্করা। এবং উদাহরণগুলো আমরা পড়বো কিসের জন্য? MCQর জন্য। আরেকটা টেকনিক দিয়ে দিলাম, তাদের মধ্যে কি থাকবে? মুক্ত অ্যালডিহাইড বা কিটোন থাকবে। কারণ যদি মুক্ত না থাকে তাহলে ওরা বিজারণ করতে পারবে না। তুমি বলতে পারবে মুক্ত না থাকলে কেমন হবে সেটা দেখান। সেটা আমি তোমাকে যখন মানে বড় বড় কিছু শর্করা আঁকবো তখন তুমি বুঝে যাবা ওগুলোর মধ্যে কেন CHO COটা মুক্ত থাকে না, যুক্ত হয়ে যায় একটার সাথে আরেকটা। তখন চাইলেও এরা বিজারণ করতে পারে না। কিন্তু এখানে দেখো নরমালি মুক্ত থাকে। গ্লুকোজের বেলা তুমি জানো একদম উপরে মুক্ত আছে। ওকে ফাইন। এখন দেখো ইনশাল্লাহ এতটুকু সবাই বুঝছো কিনা বলো? আমি জানি এই অধ্যায়টা কিন্তু বেশ বেশ সবার জন্য জটিল। ইনশাল্লাহ এতটুকু বুঝতে পারলে আমাদের আজকে ক্লাস ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমরা এরপর ক্লাসে গ্লুকোজ পড়াবো। আমরা কি কি পড়ছি একটু আমরা প্রোডাক্ট রিভিউ করি, কারণ যেহেতু এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ প্রথমে দেখো আমরা ফার্স্টে পড়ছি যে আমাদের এই অধ্যায়ে বেসিক্যালি কি কি জিনিস আছে। এই যে জীবের রাসায়নিক উপাদান, আমরা এই অধ্যায়ে কি কি জিনিস পড়বো। এরপর আমরা দেখছি যে এখানে আমাদের আসলে বিভিন্ন ধরনের বিপাক প্রক্রিয়া ঘটে। আমাদের শরীরে প্রতিনিয়ত ভাঙা করার প্রক্রিয়া হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের পদার্থ আছে। এরাই মূলত এদের সবার মধ্যেই শক্তি থাকে এবং এই শক্তিগুলো জ্বালানি হিসেবে আমরা ইউজ করি। এছাড়া ভিটামিন, খনিজ লবণ, এনজাইম, হরমোন এগুলো সব আছে এবং এই এনজাইম হরমোন হচ্ছে সব প্রোটিন। আলটিমেটলি প্রোটিন তৈরি করার মাধ্যমেই আমাদের বডির সকল কিছু নিয়ন্ত্রিত হয়। এই জন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। এরপর দেখো মৌল আছে 17টা। সেই 17টা মৌলের পূর্ণাঙ্গ বিস্তারিত আমাদের এখন দরকার নাই, আমরা উদ্ভিদ সাহিত্য অধ্যায় ছিল পড়বো। জাস্ট জেনে রাখলেই হচ্ছে। একটা এক্সাম্পল দিয়েছি, প্রোটোপ্লাজমের 65 থেকে 90 ভাগই হচ্ছে পানি, এটা পড়াইছি। আচ্ছা, নেক্সট খেয়াল করে দেখো কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট মানে কি? কার্বো যোগ হাইড্রেট, কার্বনের সাথে H2O। এটাকে আমরা বলি কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন কি বলি? খেয়াল করে দেখো, এটাকে আমরা বলি কার্বনের, এটাকে আমরা বলি কার্বনের জলায়ন। জলায়ন মানে পানি, H2O। এই যে H2O আছে কার্বনের জলায়ন। এখানে আমরা একটা অনুপাত পাই, কার্বন আছে একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন আছে একটা। কিন্তু এই অনুপাতটা সবার বেলায় খাটে না, একজনের বেলায় খাটে। আমি প্রমাণ করে দিছি। যারা মনোস্যাকারাইড, এক শর্করা, এদের অনেকের বেলায় এটা খাটে। যেমন একটা উদাহরণ দিয়েছি, গ্লুকোজের উদাহরণ দেখো, C6H12O6। এখানে দেখতে পাচ্ছি 6টি ভাগ করলে 1:2:1, এই অনুপাতটা কিন্তু মিলে গেছে। 1:2:1 অনুপাতটা মিলছে। ওকে ফাইন, বাট ব্যতিক্রম আছে ভাই। যেমন দেখো HCHO, এটা মানে মিথানেল, এটা হচ্ছে মিথানেল। মিথানেলের মধ্যে অনুপাতটা মিললেও এটা কিন্তু কোনোভাবেই শর্করা না, এটা কিন্তু কোনোভাবেই শর্করা না। আবার দেখো সুক্রোজ বা খাবার চিনি, এটার মধ্যে অনুপাতটা কিন্তু মিলে নাই, অনুপাত মিলে নাই, তাও কিন্তু এটা শর্করা।
তাও কিন্তু এটা শর্করা। অনুপাত মিলতে হবে এমন কোনো কথা নেই। একটা এমসিকিউ পড়াইছি, কত পার্সেন্ট কার্বোহাইড্রেট থাকে, 50 থেকে 80%। এবার সংজ্ঞা পড়াইছি একদম পারফেক্ট ওয়েতে, আমি এটা একদম ভালো করে বুঝাই দিছি যে অ্যালডিহাইড বা কিটোন, এরা এই যে শর্করা বলতে কারা, শর্করা হচ্ছে মূলত অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, যাদের মধ্যে অনেকগুলা এরকম হাইড্রোক্সিল গ্রুপ থাকে, হাইড্রোক্সিল মূলক থাকে, এরাই হচ্ছে শর্করা। তো অ্যালডিহাইড মূলক তুমি কিভাবে চিনবা? অ্যালডিহাইড যৌগ কারা? যাদের মধ্যে এই মূলকটা থাকে, এবং এটা ইউজুয়ালি 1 নাম্বার কার্বনের দিকে থাকে। দেখো প্রমাণ করে দেখাইছি, এই যে দেখো CHO, এটা তুমি দেখতে পাচ্ছ, এটা পারফেক্টলি 1 নাম্বার কার্বনের দিকে আছে। এই যে CHO, এ কিন্তু 1 নাম্বার কার্বন ইনশাআল্লাহ আছে। তো বুঝতে পারছো। এবং কিটোন গ্রুপটা কেন 2 নাম্বার কার্বনে থাকবে বা কেন 1 এ থাকবে না, 2 এ 3 এ থাকবে, সেটা তোমাকে আমি প্রমাণ করে দিয়েছি ক্লাসের মধ্যেই। ওকে। এবং OH মূলকগুলো বলছিলাম যে অনেকগুলো OH মূলক থাকে, অনেকগুলো OH মূলক থাকে, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে থাকবে, সেই হিসেবে এটাকে বলা হয় শর্করা। এখন এই শর্করার অনেকগুলো বৈশিষ্ট্য আছে কার্বোহাইড্রেটের, এগুলো পড়াইছি, এগুলো বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়াইছি। আমাদের জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা খুব ভালো করে বলছি, এবং এটা এই 2টা পয়েন্ট খুবই ভাইটাল, 2 এবং 3 নাম্বার মনে রাখবা। উদ্ভিদের গঠনকারী উপাদান হচ্ছে সেলুলোজ, এটা একদম 100% ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট, মনে রাখবা। এমসিকিউর জন্য 100%। উদ্ভিদের গঠনকারী উপাদান কোনটা? সেলুলোজ। তোমাকে ভাই পড়াইছি, তোমাকে এর আগে পড়ানো হয়েছিল কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা? সেলুলোজ, তাই না? সো ইনশাল্লাহ পারবা। এবার পড়াইছি সঞ্চিত খাদ্য। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, প্রাণী দেহের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। উদ্ভিদের সঞ্চিত খাদ্য স্টার্চ, প্রাণী দেহের সঞ্চিত খাদ্য কোনটা? গ্লাইকোজেন। এটা একদম 100% ইম্পর্টেন্ট বলছিলাম। এই 2টা এমসিকিউ 2 এবং 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, 2 এবং 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট, খুবই ইনফিনিটি স্টার এমসিকিউ। 2 এবং 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, আমি লিখে দিলাম যেটা তোমাদের স্লাইডে থাকে। ওকে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বাকিগুলো ইম্পর্টেন্ট না এমন না। এবার পড়াইছিলাম নিউক্লিক অ্যাসিড, তো ভাই পড়াইছি আরএনএ এবং ডিএনএ, এদের মূল উপাদান হচ্ছে শর্করা। আরএনএ এবং ডিএনএ এর মূল উপাদান শর্করা পড়াইছি। এগুলো সব ইনশাআল্লাহ পড়াইছি। কিভাবে লুব্রিকেন্ট মানে হচ্ছে কি পিছলা আঠা আঠা, মানে একটু পিছলাই দেয়, যেন সুবিধা, ঘর্ষণ হয় না, হাড্ডি হাড্ডি ঘর্ষণ হয় না, ফলে সুবিধা, ক্ষয় হয় না। স্বাদের ভিত্তিতে যেগুলো মিষ্টি এগুলোকে বলা হয় সুগার, যেগুলো মিষ্টি না তাদেরকে বলে নন সুগার। সুগার কারা? সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইট? সুক্রোজ মানে চিনি, আমরা সবাই জানি সুক্রোজ মানে হচ্ছে চিনি, আর সুক্রোজকে ভাঙলে আমরা মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। সুক্রোজ মূলত চিনি, সুক্রোজকে ভাঙলে, এই সুক্রোজকে ভাঙলে কিন্তু আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। এই সুক্রোজকে ভাঙলেই আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাই। ঠিক আছে? আচ্ছা, ফাইন। এবার দেখুন ছিল নন সুগার কারা? বাকি সব, এই যে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা যারা আছে এরা সবাই হচ্ছে নন সুগার, এরা কেউই সুগার না, মিষ্টি না। এবার আসি রাসায়নিক গঠন, এটাই মূলত আমাদের মেইন জিনিস। মনোস্যাকারাইড মানে 1 শর্করা, ডাই মানে 2 শর্করা, ভাই পড়াইছি। অলিগো মানে অনেকগুলা, 3 থেকে 10, পলি মানে অনেক অনেক বেশি, 10-এর বেশি, অনেক অনেক বেশি। স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো অনেক অনেক বেশি শর্করা আছে, এদেরকে ভাঙলে আমরা অনেক শর্করা পাই, এর নাম পলিস্যাকারাইড। পলি মানে অনেক, বহু, পলি শব্দের বাংলায় হচ্ছে বহু, বহু শর্করা, অনেক শর্করা, এদেরকে ভাঙলে আমরা 10-এর বেশি শর্করা পাই, এর নাম কি? পলিস্যাকারাইড। বুঝা গেছে? আচ্ছা, ইনশাআল্লাহ। এবার দেখি আমরা পরটা। মনোস্যাকারাইড বলছিলাম যে একদমই ক্ষুদ্র, এদেরকে ভাঙলে তুমি আর কোনো ক্ষুদ্র একক পাবা না, এদেরকে ভাঙলে তুমি আর কোনো ক্ষুদ্র একক পাবা না, এটাকে বলা হয় মনোস্যাকারাইড। এদেরকে ভাঙলে তুমি আর কোনো ক্ষুদ্র একক পাবা না, এটাকে বলি মনোস্যাকারাইড। ফাইন। ট্রায়োলস, তোমাদেরকে বলছিলাম ভাইয়া যে মনোস্যাকারাইড মানে হচ্ছে 3 থেকে 10টা কার্বন থাকে এদের মধ্যে, হাইস্ট 3 থেকে 10টা কার্বন। 3টা কার্বন বিশিষ্ট যৌগ হইতে পারে, 6 কার্বন বিশিষ্ট যৌগ হইতে পারে, 7 কার্বন হইতে পারে, 8 কার্বন হইতে পারে। 3 কার্বন হইলে তাকে নাম হচ্ছে ট্রায়োস, 4 কার্বন হইলে নাম হলো টেট্রা, টেট্রা মানে 4, 5 কার্বন নাম হইলে পেন্টোস, 6 কার্বন নাম হইলে হেক্সোস, 7 কার্বন নাম হইলে হেপ্টোস। নামটা খুবই সহজ। 7 মানে হেপ্টো, হেপ্টো মানে 7, হেক্সা মানে 6, পেন্টা মানে 5, টেট্রা মানে 4, ট্রাই মানে 3। তো এগুলো ইনশাআল্লাহ খুব অনায়াসে পারা যায়। এখন আসি রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে বিজারক শর্করা। বিজারণ মানে কি? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। একদম পারফেক্টলি তোমাকে আমি লিখে দিচ্ছি, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এখন বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, যার কারণে এই বিজারণটা ঘটে তাকেই বলা হয় বিজারক শর্করা। হ্যাঁ, ও আছে। যার কারণে এই বিজারণটা ঘটে তাকে বলে বিজারক শর্করা। কিভাবে বুঝছি? আমরা একটা পরীক্ষা করেছি, বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা বলে এটাকে। এই পরীক্ষা আসলে কি ভাই? এখানে এই বেনেডিক্ট দ্রবণে কিউপ্রিক হাইড্রোক্সাইড থাকে। এই কিউপ্রিক
Cu2+ এটাকে বলে কিউপ্রিক আয়ন, কেমিস্ট্রির পড়া। Cu2+ এটাকে বলে কিউপ্রিক আয়ন। যদি শর্করাটা বিজারক শর্করা হয়, মানে গ্লুকোজ, ফ্রুক্টোজ এদের কেউজন হয়, তখন দেখা যায় এই কিউপ্রিক আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কিউ+ আয়ন হয়, একটা প্লাস হয়। মনে রাখবা, কপারের সাথে দুইটা প্লাস থাকলে কিউপ্রিক, কপারের সাথে একটা প্লাস থাকলে কিউ+। দুইটা প্লাস থেকে একটা প্লাস হয়, তখন আমরা সেখানে লাল বর্ণের অধক্ষেপ দেখতে পাই। আমরা তখন সেখানে লাল বর্ণের অধক্ষেপ দেখতে পাই। এই যে 2+ থেকে একটা প্লাস হইলো, আর লাল বর্ণ আমরা কিভাবে বুঝছি? আমরা তো ভিতরে কাহিনী দেখবো না, আমরা দেখবো আচ্ছা অধক্ষেপের রংটা লাল হয়ে গেছে, ও তার মানে বিক্রিয়াটা ঘটছে, বিজারণটা ঘটছে। এইভাবে আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারি কিভাবে? এই লাল বর্ণের অধক্ষেপ দেখে। তো এদের কিছু উদাহরণ বলেছি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ। এরা হচ্ছে মূলত ছোট ছোট যেগুলো আছে, এরা সবাই বিজারক শর্করা। আবার ধরো যেগুলো আমরা চিনি, বড় বড় স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা কেউই বিজারক শর্করা না, সবাই হচ্ছে অবিজারক শর্করা। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো মুক্ত সিএইচও বা সিও মূলক থাকবে, এটা হচ্ছে রিডিউসিং সুগারের একটা বৈশিষ্ট্য। এদের অ্যালডিহাইড বা কিটোন মূলকটা মুক্ত থাকবে। কথা বোঝা গেছে? অ্যালডিহাইড বা কিটোন মূলকটা মুক্ত থাকবে, এটা একটা কমন ফিচার। ইনশাল্লাহ বুঝতে পারছো তো? আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো। তো আমার মনে হয় এতটুকুই আজকে ক্লাস, রাইট? হ্যাঁ, এরপর দিন ইনশাল্লাহ আমরা কালকে থেকে মানে নেক্সট ক্লাসে আমরা গ্লুকোজ পড়বো, গ্লুকোজের স্ট্রাকচার পড়বো, রাইবোজের স্ট্রাকচার পড়বো, ডাইস্যাকারাইড পড়বো, অলিগোস্যাকারাইড ইনশাল্লাহ পড়বো। ঠিক আছে? তো আশা করি সবাইকে যা যা পড়াইছি সবাই বুঝতে পেরেছো, এবং প্রথম ক্লাসটা যদি ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারো, তুমি সামনের ক্লাসগুলো আরো ভালো বুঝতে পারবা। এই জন্য প্রয়োজনে এটা আরেকবার দেখে নিবে। আমি যথেষ্ট ইজি করে পড়াইছি এবং যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়াইছি। ইনশাল্লাহ তোমার কনসেপ্ট আশা করি ভাইয়া ক্লিয়ার করতে পেরেছি। ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু অনেস্টলি, এইচএসসি 27-এর বা বন্দি পাঠশালা গ্রুপ আছে আমাদের, রাইট? অনেক অনেক মানুষের বন্দি পাঠশালা গ্রুপ। ক্লাসটা কেমন লেগেছে একটা অনেস্ট রিভিউ একটা দিও ভাই। আমি ইনশাল্লাহ ক্লাসে দেখবো অনেস্ট রিভিউ, এবং ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সবাইকে ভাইয়া আবার ওয়েলকাম করছি। সবাই অনেক ভালো থাকবে, সবাই অনেক সুস্থ থাকবে। ইনশাল্লাহ বায়োলজি শিখতে হবে সেরা ভাবে, বিকজ তোমাকে সেরা স্টুডেন্ট হইতে হবে, কারণ তুমি সেরা জায়গায় আসছো। ইনশাল্লাহ সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ। টাটা। পিডিএফ কই পাওয়া যাবে? পিডিএফ হচ্ছে তোমাদের যে ওয়েবসাইটে ক্লাস কিনেছো না, ওয়েবসাইটের মধ্যেই পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ অপশনে।